আচ্ছা, এখানে এই যে ডিডিডি যেটা, ডিডিডি ক্ষেত্রে মূল জিনিস হচ্ছে আমার বেশি কিছু পড়ার দরকার নাই। আমার যেটা মনে হয়েছে, আমার থেকে মনে হচ্ছে যে আপনার প্রিডিকটিভ বা প্রিডিকটিভ অ্যানালিটিক্স, ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স, আর আরেকটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। প্রেসক্রিপটিভ। আচ্ছা এই আচ্ছা। তিনটে জিনিস মোটামুটি যদি আমি পড়ি বা জানি, তাহলে আমার মোটামুটি কাভার হয়ে যাবে এই অ্যানালিটিক্স, ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং, যেটা যে সাবজেক্টটা, এটা এই ডিটিডিএমটা, এটা 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 দিয়ে কাভার হয়ে যাবে। প্রেসক্রিপটিভ নাই ভাই ভিতরে? হুম, ডেসক্রিপটিভ দিলাম তো, ডেসক্রিপটিভ, প্রিডিকটিভ, প্রেসক্রিপটিভ প্রেসক্রিপটিভ। আর হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ, এই ক্লাসটা খুব দরকার ছিল আমাদের জন্য। গুড। আচ্ছা আচ্ছা, ক্লাস না ভাই, ক্লাস বললেন না। আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমি চেষ্টা করতেছি যে আমরা সবাই মিলে গেলে নিজেরা নিজেরা একটু দেখা যে কি অবস্থা, রিভিউ করা আর কি, এতটুকু আজকাল। যাই হোক, এই তিনটা জিনিস আমার মনে হয়েছে আর কি, এই তিনটা জিনিস যদি আমি মোটামুটি আমরা শেষ করতে পারি বা দেখতে পারি, তাহলে আমার মোটামুটি কাভার হয়ে যাবে। তো উম, আমাদের স্ট্যাটিস্টিক্স যারা মোটামুটি পড়ে আসছে তাদের জন্য এটা প্রবলেম হবে না। আর লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে সাধারণত অপারেশন ম্যানেজমেন্ট যারা আহ, কোথায় আছে এটা, ডিডিএমবি তেও আছে, প্লাস হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে। তারপরে আহ, আপনার প্রোডাকশন ম্যানেজমেন্টের নিয়ে কাজ করে যারা, লিন সিক্স সিগমা যারা করছে, তাদের কিন্তু এইসব জিনিসগুলো অলরেডি জানার কথা বা এগুলো পড়তে হয়। তো ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভের যেই মূল জিনিস বা ডেসক্রিপটিভ আসলে যেটা বলা হয়েছে, ডেসক্রিপটিভে আসলে বলছে যে আমার আহ, এটা ফোকাস করা হয় মূলত হিস্টোরিক্যাল ডাটা দেখে প্রিভিয়াস যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সটা বোঝা, যে আসলে তার ট্রেন্ডটা কেমন, তার প্যাটার্নটা কেমন। হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স এর মূল জায়গাটা। আর এইটা দিয়ে আসলে আমি আমার প্রতিষ্ঠানে কি করব, আমি অন্যান্য টপিক গুলোতে পরে যাইতেছি। আমাদের পরীক্ষায় এইটাই আসবে আমার কেন জানি মনে হইতেছে আর কি, যে এটা আমি ইউজ করে আমি কি করতে পারি। আমি ইউজ করে আমার পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ এই যে একটু আগে আমরা বলতেছিলাম না যে আমার এসিআরটা কেমন, হ্যাঁ, আমার গত লাস্ট ইয়ারের পারফরমেন্সটা কেমন, আমার কি পারফরমেন্স ইন্ডিকেটর যেগুলো আছে বিজনেসের বিভিন্ন ফাংশন, যেমন সেলস, মার্কেটিং, অপারেশন, হ্যাঁ, তারপরে ওয়েল স্ট্রাকচার কিনা, সবকিছু ঠিক মতো প্ল্যান মতো কাজ করছে কিনা, হ্যাঁ, কোনো ইনএফিসিয়েন্সি আছে কিনা, এইসব গুলাই কিন্তু আসলে ওই ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স থেকে আমি দেখতে পারবো। দেন কাস্টমার সেগমেন্টেশন বা কাস্টমারের যে বিহেভিয়ার আছে, তাদের প্যাটার্ন আমি দেখতে পারি, যে তার পারচেস হ্যাবিট কেমন, কোন ডেমোগ্রাফিকে কেমন করতেছে, আদার কি অ্যাট্রিবিউটস গুলো আছে। হুম, তারপর ওই যে যেটা বললাম অপারেশনাল এফিসিয়েন্সি, অপারেশন এফিসিয়েন্সি দেখতে হতে পারে। অথবা আমি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি, গত গত কয়েক বছর আমি কিভাবে করছি, রিস্কের এরিয়া গুলো কোনটা, এই এগুলোর জন্য ফিউচার যে এক্সপোজার হবে সেটা। এই এই জিনিসটাই হচ্ছে আসলে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স এর আহ, মূল মূল জায়গাটা। তো এই যে দেখেন, looks at past performance and use historical data to gain insight by employing explanatory statistical method and reporting tools like graphs এবং ড্যাশবোর্ড। এটা দিয়ে আপনি আপনার পারফরমেন্সটা দেখবেন, যে লাস্ট ইয়ারে কি পারফরমেন্স ছিল, কি অবস্থায় রাখছে, আমার ইফিসিয়েন্সি কেমন ছিল। হ্যাঁ, তো রিপোর্টিং এবং অ্যানালাইসিসের জন্য মূলত ইউজ হয়। তো এখানের ভিতরে এই যে যেমন এক্সাম্পল যেমন দিছে, ডিটেল সেলস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এটা কিন্তু আমরা সেলস রিপোর্টে কি থাকে, সেলস রিপোর্টে থাকে আহ, এখন আবার সেলস রিপোর্টের ভিতরে টোটাল ডিটেলসটা থাকে, যে কোন কোন সেগমেন্টে আমরা ভালো করছি, কোন কোন জায়গা থেকে আমার ভালো প্রফিট আসছে,
কোন কোন সেগমেন্টে আরো ইমপ্রুভ করা উচিত, আমার কোন কোন সেগমেন্টে প্রমোশনাল অ্যাক্টিভিটিস আরো বাড়ানো উচিত, কোথায় একটু আরেকটু আমি যদি কম গুরুত্ব দিই তাহলে আমার আরো ভালো হবে। এই সব কিছু কিন্তু এই সেলস ডিটেল সেলস রিপোর্ট আমি পাবো। তো সেইগুলো আমার পাবো কোথা থেকে? পাস্ট হিস্ট্রি থেকে বা পাস্ট ডাটা থেকে। যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা গত দুই একদিনে আমরা দেখছি দুইটা অ্যানালাইসিস আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। তো এখান থেকে আমরা দেখতে পারি যে দাদা ট্রেন্ড কাটা চামচ দাও, কাটা ট্রেন্ড ভাই, কাটা। জি 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 কালিম ভাই, জি জি। তোমার আমি কাছ থেকে ও করবো। এখান থেকে শুরু হলো নাকি? আমি একটু আমার না না না, কানেকশনটা। আমরা 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 আরেকটু বলছি, 1 মিনিট আগে বলছি যে আমরা বলতেছিলাম যে তিনটা জিনিস, ডেসক্রিপটিভ, প্রেডিক্টিভ, আরেকটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এইগুলোই জি। হচ্ছে আমার পরীক্ষাতে আসবে যদি আসে আর কি। হ্যাঁ, যদি আচ্ছা আচ্ছা। তো বললাম যে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স আসলে কি এবং কেন দরকার আমার অর্গানাইজেশনে। অর্গানাইজেশনে আসলে ট্রেন্ড অ্যানালাইসিস করা, পাস্ট পারফরমেন্স অ্যানালাইসিস করা, পাস্ট পারফরমেন্স দেখা, আমার কি 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 পারফরমেন্স ইন্ডিকেটর আছে সেগুলো আমার বোঝা, এগুলোই হচ্ছে যে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স দিয়ে আমি বুঝতে পারবো আমার রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবো টরবো এগুলো। তো আচ্ছা এগুলোর আচ্ছা। ক্ষেত্রে আবার এইটার ক্ষেত্রে আবার এগুলো হচ্ছে আমাদের স্যার আবার কি করছিল, উদাহরণ দিছিল, সেখান থেকে আমি দেখাচ্ছি হুম, যে ডিটেল আচ্ছা। সেলস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা বলছি, আমরা শিখছি অলরেডি। যেমন কি কমন সাইজ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে একটা হচ্ছে হুম, হরিজন্টাল, আর একটা হচ্ছে একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। হ্যাঁ, আমরা জি। দেখছি। তারপর ডিমান্ড ট্রেন্ডস, তাহলে ট্রেন্ডসটা কি আপওয়ার্ড স্লোপিং না ডাউনওয়ার্ড স্লোপিং, ট্রেন্ডটা কিরকম নাকি ফ্ল্যাট যাচ্ছে। তারপর আচ্ছা সার্ভে রেজাল্ট কেমন, প্রোগ্রেস টু গোল, আমার যে গোল ছিল। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানাইজেশনের আচ্ছা মিশন, ভিশন, গোল, অবজেক্টিভ, এগুলো কি আপনারা ক্লিয়ার, মানে পার্থক্য বুঝেন কিনা? একটু বলেন না ভাই। আচ্ছা, অত জ্ঞান নেই। ভীষণ ভীষণ হচ্ছে বড় জায়গা, ভীষণ হচ্ছে আমি কেমন আহ মানে ফিউচারিস্টিক একদম পুরো, ওই ভিশনের আচ্ছা উপরে বেস করেই করা হয় মিশন। হ্যাঁ, আচ্ছা। যে কাজটা করব। আর গোল বা অবজেক্টিভ সেট করা হয় স্মার্ট ওয়েতে। আপনারা স্মার্টের ক্ষেত্রে হচ্ছে যে স্মার্ট, এটা দিয়ে অবজেক্টিভ বা গোল সেট করা হয়। এসে কি, এসে হচ্ছে যে স্পেসিফিক, বি স্পেসিফিক, একদম স্পেসিফিক হতে হবে। এম তে কি, এম তে হচ্ছে মেজারেবল, এ তে কি মেজার। অ্যাচিভেবল, আর তে হচ্ছে রিয়েলিস্টিক, আর টি হচ্ছে টাইম বাউন্ড। এই গোল যখন সেট করব এগুলো আমাকে থাকতে হবে, স্মার্টটা আমি কনসিডার করে আমি গোলটা সেট করব। সো তো এই যে এখানে আমি ওইটা দেখবো, আমার যে গোল আছে সেই গোলের এগেনস্টে আমি কি প্রোগ্রেস করতেছি সেটা আমি এখান থেকে কিন্তু বুঝতে পারবো, এই ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স থেকে আমি বুঝতে পারবো। আচ্ছা, এখন আসি পপুলেশন এবং স্যাম্পল। হ্যাঁ, পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ভাত, ভাতের উদাহরণ। আমরা ভাত রান্না করি, নিজেরাও করছি যখন ব্যাচেলর ছিলাম। এখন আমাদের আহ, আমাদের বেটার হাফ যে আছে তারা করে, বা নিজেরাও মাঝে মাঝে করি। তো ভাতের কিন্তু প্রত্যেকটা জিনিস টিপে টিপে দেখা লাগে না। হ্যাঁ, আপনার একটা বা দুইটা নিয়ে যেটা দেখে সেটা হচ্ছে স্যাম্পল। আর পুরো যে 1 কেজি চাউলের ভাত সেই পুরোটা হচ্ছে হুম, পপুলেশন। তাহলে আচ্ছা এই পপুলেশনকে আবার বলা হয় প্যারামিটার, আর স্যাম্পল হচ্ছে নর্মাল যে সাবসেট বলা হয়, পপুলেশনের সাবসেট হচ্ছে স্যাম্পল। স্যাম্পলিং এর আবার অনেকগুলো মেথড আছে, ক্লাস্টার মেথড, আপনার র্যান্ডম স্যাম্পলিং, তারপরে আপনার স্টেরিফাইড স্যাম্পলিং, বিভিন্ন স্যাম্পলিং এর মেথড আছে। আমরা অত ডিটেলসে না যাই। তো হুম, মোটামুটি আসলে এই স্যাম্পলরে বলা হয় স্ট্যাটিস্টিক্স আর পপুলেশনে বলা হয় প্যারামিটার। তো আচ্ছা মানে আপনি এই যে এখন আমরা মনে করেন যে 150, 150 প্লাস হবে আমাদের মনে হয় সিএপিএম এর জন্য, সরি এসিএমপির জন্য এনরোল করছি। তাহলে 100 জনে, 150 জনের যদি বলি যে গড় আয় কত বা গড় বয়স কত, তাহলে আমরা কি প্রত্যেককে নিয়ে 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 তো আর সম্ভব না। আমরা কি করলাম, বিভিন্ন ক্লাস থেকে, মনে করেন সেকশন 1 থেকে নিলাম 3 জন, সেকশন 2 থেকে নিলাম 2 জন, সেকশন 3 থেকে নিলাম 5 জন, সেকশন 4 থেকে নিলাম 6 জন, সেফর নিয়ে এই 3 জনের এভারেজ করলাম, করে এই যে স্যাম্পল নিলাম। এই 3 জনের মনে করেন একজনের বয়স হচ্ছে 35, আরেকজনের হচ্ছে 40, আরেকজনের মনে করেন যে 50। আর সেকশন 2 এর যে 2 জন নিছি তার একজন হচ্ছে 40, আরেকজন হচ্ছে 37। সেকশন 3 তে যেটা 5 জন নিয়েছি, 5 জনের বিভিন্ন এজ আছে মনে করেন। তাহলে এই যে এখানে কত, 3, 2, 5, 5, 5, 10 আর 16 জন।
তো 16 জনের মোট কথার কথা 500 কথার কথা 500, 500 দিয়ে ভাগ করলে কত হয়? এই 4 16, 3 ষোলো 48, আর হচ্ছে দেখেন 2 20, 1 কথার কথা। আর একটু বাড়াই দিই, তাহলে 550 দিই বা 560 দিই, তাহলে 4 16 64 নাকি? 3 ষোলো 48 হুম থেকে 8 আর 16, 5 16 80, 35। তাহলে এভারেজ আমি বলতেছি কি, এভারেজ হচ্ছে 35 কথার কথা। এটা আমি হুম। বের করলাম। এখানে কিন্তু 35 না। হ্যাঁ, এখানে ওই যে এরপরে আসবো আমরা। আহ, মিনের ক্ষেত্রে বা এভারেজের ক্ষেত্রে একটা ঝামেলা। ঝামেলা কোন জায়গায়? মিন আর অ্যাভারেজ একই জিনিস ভাই? মিন আর এভারেজ একই জিনিস। হ্যাঁ, মিন 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 অ্যারিথমেটিক মিন বলা হয় বা এভারেজ বলা হয়। এভারেজের একটা ঝামেলা কোথায়? উম, একটা উদাহরণ দিই, গল্প বলি আর কি। গল্প হচ্ছে, এইটা হচ্ছে একটা নদী বা পুকুর মনে করেন। হ্যাঁ। তো পুকুরে দুই হুজুর, এই হলো হুজুর আর এই হলো সাগরেদ শিষ্য। দুই পণ্ডিত, একজন একজন তো বিশাল পণ্ডিত, আরেকজন তো মাপছে আর কি, হুজুরে মাপছে এখানে 3 ফিট, এখানে 4 ফিট, এখানে 9 ফিট, এখানে প্রায় 7 ফিট, এখানে 2 ফিট কথার কথা। অ্যাভারেজ করে দেখে 4.5 ফিট গভীরতা। সাগরেদ করছে এটা, সাগরেদ করে শিষ্য বছরে কইছে আর কি, বা হুজুরে কইছে, কইছে, হুজুর হুম। আপনার উচ্চতা 5 ফুট 3, আমার উচ্চতা হলো 5 ফুট 1, আর নদীর গভীরতা হচ্ছে 4 4.5 ফিট। তাহলে সরে চোখ বন্ধ করে হাইট কেটে ফাটাইতে পারবে। কিন্তু এই যে এই জায়গায় যখন আসবে, এই জায়গাটাতে, এই যে 9 ফিটের জায়গায়, তখনই কি হবে? তারা ডুবে যাবে। দুইজনেই ডুবে যাবে। এই দুইজনেই ডুবে যাবে, তার মানে কি দাঁড়াইতেছে? এই যে মিন, মিন কি করে না? মিন হচ্ছে রিস্কটাকে অ্যাভয়েড করে। হ্যাঁ, যেটা এই রিস্কটাকে বা আনসার্টেনিটিটা দিয়ে, এই জন্যই পরে আসছে কি, এই এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভেরিয়েন্স যেটা বলে, এটার উদ্ভব হয়েছে পরে। সো ওই এটা কি করে, এটা হচ্ছে কাছাকাছি রেজাল্ট আসে, তা আপনাকে এগুলো কনসিডার করে তখন যে আপনার, তখন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এবং আপনি তখন ডিসিশন নিতে, ডিসিশন নিতে যাবেন। তখন আপনি দেখবেন যে না হেঁটে নৌকা বা অন্য কিছু বাহন ইউজ করতেছেন। তো মিনটা, এটা একটা ওর লিমিটেশন বা শর্টকামিংস আছে মিনের। আমরা এগুলো আচ্ছা। আসলে এই 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 সরাসরি এভারেজের উপরে যদি ওই যে বললাম না, আহ, আমরা বলতেছি যে এভারেজ আমার হচ্ছে যে বয়স হচ্ছে 35। 35 মানে হচ্ছে পুরো বাচ্চা ছেলে, কিন্তু এখানে ম্যাক্সিমাম আমাদের বয়স হচ্ছে 40 45-এর উপরে। তো যদি বলি যে সিএমপির বয়স কত, যদি বলে 35, আসলে 35 না, তার চেয়ে বেশি। তো এইটাই আর কি, যে এভারেজ অনেক সময় ভালো রেজাল্ট দেয় না। হ্যাঁ, এভারেজ সঠিক রেজাল্ট দেয় না, তো সেজন্যই পরে উদাহরণ আসে। এই এখন আসে মিন, মিডিয়ান, মোড, আর হচ্ছে রেঞ্জ। এগুলোও লোকেশন। এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে যে, যদি আমি এই যে এখানে যদি মাঝখানে ধরি, মাঝখানের দিকে, কেন্দ্রের দিকে, অর্থাৎ প্রবণতা কোনটা কোন দিকে, সেটাই আসলে এই মেজারমেন্ট গুলা বা বলে আসলে লোকেশনটা কোথায়। হ্যাঁ, সেটা বুঝায়। মিনটা তো আমরা শিখলাম, নাম্বার অফ দিয়ে টোটালটা সামকে আমি কি করব, ভাগ করে দিব, তাহলে আমি মিন পেয়ে যাবো। এখন মিডিয়ান কোনটা? মিডিয়ান হচ্ছে টোটাল ডাটাতে 50%-এর এদিকে আর ওদিকে যেটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। তো সেই ক্ষেত্রে আমাদের কি বলছিল? আমাদের বলছিল যে 3, মনে করেন 6 3 2 4 আর হলো 1 কথার কথা। তাহলে আমি কি করব, ছোট থেকে বড় সাজাবো। 1 2 3 4 6 ক্রমান্বয়ে সাজাইছি। তাহলে এখন এই পাশে অর্ধেক, এই পাশে 50%, আর এই পাশে 50%। তাহলে আমার হ্যাঁ। মিডিয়ান হচ্ছে 3 3। এখন গন্ডগোল আচ্ছা। হচ্ছে, এটা কি ছিল? এখানে আমার নাম্বার অফ কি ছিল, ইভেন না অড ছিল? অড। এটা ছিল ইভেন এন্ড অডের 1 আর 2 3। এক অড অড। দুই তিন চার পাঁচ ছয়, 4 6 কয়টা ছিল সংখ্যা? পাঁচ। পাঁচ ইভেন না অড? 5 পাঁচ হচ্ছে অড। odd। তাহলে এখন যদি আরেকটা সংখ্যা থাকে 7, তখন কি করবো?
তো এখন তো দেখা যাচ্ছে এই পাশে 3 জন চলে আসতেছে, এই পাশে 2 জন চলে হ্যাঁ, আসতেছে, না? ঠিক কিনা? আচ্ছা, তখন ঠিক আমাকে নিতে ঠিক। হবে হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, দুইটাকে আলাদা রাখবো, এই দুইটাকে আলাদা রাখবো, এই মাঝখানের যে দুইটা আছে 4 আর 3, 4 আর 3-এর যোগফল আচ্ছা 7, 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5। তাহলে আমার তখন মিডিয়ান হবে 3.5। আমি বুঝতে পারছি? আচ্ছা, মিডিল দুইটাকে যোগ করে ভাগ করতে হবে ওই হ্যাঁ, দুইটা। যদি যদি অড থাকে তাহলে আমি ক্রমান্বয়ে মানে অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়তে সাজাবো। সাজানোর পরে অর্ধেক অংশকে বাম পাশে রাখবো, বাকি অর্ধেক অংশকে ডান পাশে রাখবো, মাঝখানে যে ফিগারটা পাবো সেই ফিগারটাই আমার হচ্ছে মিডিয়ান। মিডিয়ান। এখন যদি অড না হয়, সে যদি ইভেন হয়, তাহলে আবারও একই কাজ করব। একই কাজ মানে হচ্ছে হ্যাঁ, যে আমি সিরিয়াল অনুযায়ী সাজাবো, মানে আমি ছোট থেকে বড় সাজাবো ক্রমান্বয়ে। সাজানোর পরে মাঝখানের যে দুইটা আছে সেই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ দিব, যা হবে সেটাই বুঝতে আমার পারছি। মিডিয়ান। বুঝছি? জি, জি। ওকে। তারপরে আসি মোড। মোড দিয়ে মোডের বলতেছে, মোড মানে হচ্ছে যে প্রচুরক। মোডের বাংলা হচ্ছে প্রচুরক। প্রচুরক, এটা হচ্ছে বাংলা। হুম, বুঝছেন? মাঝে মাঝে বাংলাও শিখি, না আচ্ছা, শিখলে তো বুঝবো না। আর মিডিয়ামের বাংলা হচ্ছে মধ্যমান। ঠিক আছে? আচ্ছা, প্রচুরক মানে প্রচুরক কথা দিয়েই বোঝা যাইতেছে, তার মানে যেটা প্রচুর, ঠিক অনেক। না? হুম, অনেক। তাহলে আমি আবার ডাটা সেটটা দেখি। 3 2, 3 2 4, হ্যাঁ, 5, কথার কথা এইভাবে। তাহলে এখানে আমি, এখানে তাহলে মোট কত? মোট কি হবে? কে বেশি তার আছে? এক এক পাঁচ কি সব দুটো? থেকে বেশি। কে বেশি? এই তিন দুইটা আছে। 3 দুইটা আছে, তাহলে 3 হচ্ছে আমার মোট। এখন এই ডাটা সেটে আরেকটা যদি 5 থাকে, তাহলে তাহলে মোট কোনটা? দুইটা মোড হবে তখন। তখন হবে দুইটা মোট, 3 এবং 5 হচ্ছে মোট। এটা হচ্ছে মাল্টি মোড বলে, হ্যাঁ? জি। ঠিক আছে। তাহলে এই পরের ডাটা সেটটাতে মাল্টি মোডাল, এটা বলে মাল্টি মোডাল, হ্যাঁ। যে তখন একটা রেজাল্ট পাইলাম না, তখন হচ্ছে দুইটা পাইলাম, মোট পাইলাম দুইটা। বুঝতে পারছি? তার জি মানে ভাই। হচ্ছে মোস্ট অকারিং যেটা হবে, ফ্রিকুয়েন্টলি হবে, বেশি বেশি যেটা থাকবে সেটা হচ্ছে মোড। মোড। এখন ডাটা সেট আবার নিলাম, 2 1 3 6 9, কথার কথা, সরি। আচ্ছা, এটা একটু বাড়াই দিই, এটা 4 দিই। আচ্ছা, এই ডাটা সেট এখন বলছে আমাকে রেঞ্জ বের করতে। রেঞ্জের মানে ব্যাপকতা হবে, যেটা বলে বাংলা আর কি। হাইস্ট ভ্যালু কোথায় এখানে? এটার মধ্যে হাইস্ট ভ্যালু কোনটা? নয়। 9। লোয়েস্ট ভ্যালু কত? দুই। 2। তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7। এটা হচ্ছে আমার রেঞ্জ। আচ্ছা, বুঝছি? হাইয়েস্ট আর লোয়েস্টের হাইস্ট আর লোয়েস্ট এর পার্থক্য। ঠিক আছে। পার্থক্য। লার্জেস্ট ভ্যালু থেকে স্মলেস্ট ভ্যালুটা যেটা বিয়োগ দিব, সেটা হচ্ছে আমার হ্যাঁ, রেঞ্জ। এখন দেখেন, এগুলাই দেখেন এখানে আছে। এই যে দেখেন, যোগফল করছে, 8 দিয়ে ভাগ করছে, যা বাড়িয়েছে সেটা হচ্ছে মিন, অ্যারিথমেটিক মিন। হুম। তারপরে ওই এক্স বারটা কি ভাই? হ্যাঁ হ্যাঁ, এক্স বারটা দেয়া আছে যে যে এটারে এটারে মিনের মিনকে বিভিন্ন ভাবে দেখায়। এক্স বার, আচ্ছা, মিউ। মিউ মানে হচ্ছে মিন। এইভাবে এইভাবে লেখেন, মিউ। এম আচ্ছা, এর আচ্ছা, মতো করে ইউটা, এটাও মিন। হ্যাঁ, এটা দিয়েও মিন হয়। আচ্ছা, তারপরে এক্স বড় বার দেওয়া হয়, যখন বড় বার হবে তখন হচ্ছে হ্যাঁ, পপুলেশন মিন। আচ্ছা, আচ্ছা। আর ওই, যদি ছোট যোগ বার করে ভাগ দিয়ে হয়, করা। ছোট হুম, বার যদি হয়, ছোট এক্স দিয়ে বার হয়, তাহলে হচ্ছে স্যাম্পলের মিন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা পপুলেশনের মিন, আর এটা স্যাম্পলের মিন। ভাই এটা পপুলেশন মিন বলতে? পপুলেশন মিন বলতে ওই যে আমরা ভাত সবগুলা নিলাম। এখন মনে করেন যে আমার ক্লাসের সংখ্যা আছে 40 জন, স্যাম্পল নিলাম না, 40 জনেরই ডাটা নিয়ে 40 দিয়ে ভাগ দিয়ে দিছি, তাহলে সবগুলোই কনসিডার করছি, বুঝছেন? যে ডাটা সেট ছিল, আচ্ছা, মানে ওই পুরো পপুলেশনই তো আমার 40টা ডাটা। আর 40টার থেকে স্যাম্পলিং করে যদি আমি 5 জন নিই, তাহলে হচ্ছে স্যাম্পলের, তখন হবে ভাগ হবে 5 দিয়ে, আমি কিন্তু পুরো ক্লাসটাকে কাভার করছি, তখন রাইট। হচ্ছে পপুলেশন। ওকে। ঠিক আছে। জি ভাই। এই প্রশ্ন করেন, আমিও ভুলভাল বোঝাইতে পারি, বলতে পারি। না ভাই, ঠিক আছে ভাই। কারণ ওই যে কামরার আছে আমাদের ইনভিজিলেটর। তারপরে ভাই ইনভিজিলেটর আছে।
ভাইয়া হ্যাঁ এখানে টোটাল যে ফোন বিলটা আসছে এটাকে এই যে 8 কাস্টমার যেহেতু বলছে এটা ডিভাইডেড করে যেটা আসছে এটাই হচ্ছে রেজাল্ট, তাই তো? হ্যাঁ ভাই আমি শুনি নাই, সরি ভাই, একটু আবার বলবেন। না, বললাম যে টোটাল ফোন বিল যা আসছে আর এটা তো 8 কাস্টমার দিয়ে ডিভাইডেড করা হয়েছে, রাইট? হ্যাঁ 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 এটাই তো রেজাল্ট। হ্যাঁ, মানে এটাই মিন, মানে টোটাল যোগফলকে আমি আমার নাম্বার অফ দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো, সিম্পল আর কি একদম। তারপরে এটার যে প্রস এন্ড কনস আছে, এই যে এটা কেন হেল্পফুল না, এই যে ইট ক্যান বি ডিস্ট্রয় বাই এক্সট্রিম ভ্যালু, এই যে যেটা বলতেছিলাম বুঝছেন, ওই যে প্রথমে উদাহরণ দিলাম যেটা, যে নদী মাপলো, যে হুম। এক জায়গায় গর্ত আছে, 9 ফুট গর্ত আছে। হুম। সে তো ওইটা কনসিডার করে না, এই যে এক্সট্রিম ভ্যালু। তো এইটাকে আরেকটা নাম আছে এই এখানে, আপনারা এটাকে বলা হয় আউটলেয়ার। ঠিক আছে। জি। হ্যাঁ, আউটলেয়ার বলে, আউটলেয়ার বলতে কেমন, মনে করেন যে উম, একটা পরীক্ষা হলো, না পরীক্ষাতে যাবো না, বেতনেই আসি, মনে করেন এখানে আমাদের অন এভারেজ বেতন মনে করেন 40,000, সিকান্দার বেতন হচ্ছে 1,20,000। ঠিক আছে, কথা কথা, এটা আরো বেশি হয় আমার মনে হয়, আমি জানি না, যাই হোক কত। তো এই যে দেখেন আমরা কত 40 পাইতেছি, কেউ 45, কেউ 55, কেউ এর ভিতরে আছি। কিন্তু এটা পুরোটা হচ্ছে কি, এটা কি করে, এই অ্যাভারেজটাকে কিন্তু চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দেয় কিভাবে দেখেন, আমার 40, কামরান ভাইয়ের 45, ম্যাডামের মনে করেন 50, আরেকজনের বাইকে আর কি আছে, ওই এতে শ্যামল ভাইয়ের মনে করেন 60, আর বাইর হচ্ছে এর একটা 100। ভালো উদাহরণ আছে ভাই, জিডিপি বাংলাদেশের। হ্যাঁ, জিডিপি যে 120, এখন দেখেন 5 দিয়ে যদি ভাগ করি, দেখেন একটু যোগ করেন তো, কেউ একটু হেল্প করেন। 40 আর 60। 160, আর এদিকে হইলো 110, 210, 160, আর হচ্ছে 110, 310, 355, 355 ভাগ করলে আসে হলো 75,000-এর মতো প্রায়। ঠিক আছে, 75-এর মতো। জি। কিন্তু এই চারজনেরটা যদি ভাগ করেন, এটা বাদ দেন। হুম। এটা বাদ দেন, এটা বাদ দেন, দেখেন তো এখন কত হয়, 40, 85, আর 110, তাহলে হচ্ছে কত, 195। 195 এর 4 দিয়ে ভাগ করলে 4×4 = 16, 20 তো হয় না, 200 হলে 20 হইতো, হ্যাঁ 50 হয় না, 58 অর্থাৎ হয় আপনার 48 বা 49,000-এর মতো হয় নাকি, কত 47, 58 মতন হয় ভাই। এই 47, 48-এর মতো। দেখেন, এই একটা ভ্যালুর কারণে, এই যে এক্সট্রিম ভ্যালু, এটার কারণে আমরা কইতেছি কি, আমাদের কইতেছে অফিস থেকে, এই আবার স্যালারি তো 75,000 টাকা, কার জন্য, এই সিকান্দার ভাইয়ের জন্য। কিন্তু হুম। আসলে আমি স্যালারি এভারেজে আসলে কাছাকাছি পাই কত, 40-এর ঘরে আর কি, 40-50-এর জি। কাছাকাছি। কিন্তু যেখানে এই যে আউটলেয়ার, এই আউটলেয়ারের কারণেই হচ্ছে যে আপনার এই হয়ে যাবে, আমার অ্যারিথমেটিক মিনটা এটা কনসিডার করতে পারে না, এটা ওর হচ্ছে একটা লিমিটেশন, লিমিটেশন, রাইট। ওর এটা হচ্ছে লিমিটেশন, এই এখানে সেটাই বুঝাইছে। ঠিক আছে, এই যে ডিস্ট্রয় করে দেয় জি। এই যেটা দিয়ে আপনার। হুম। এরপরে ইজিলি ইন্টারপ্রেটেড, এটা ভালো, খুব ইজিলি ইন্টারপ্রেট করা যায়, এটা সত্য। মিডিয়ান আমরা বের করছি n+1/2 দিয়ে, যেটা আছে আমরা করতে পারবো, পজিশন, ওই পজিশনটা যেটা আসবে সেটাই। আর যদি বেশি হয় তাহলে ওই যে দুইটা দিয়ে আমার মানটা বের করে দিন ভাবি। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে n+1/2 দিয়ে করলো কেন। হ্যাঁ, এখানে যদি অড হয়, অডের ক্ষেত্রে দেখেন 5 ছিল না, ছিল কয়টা, মনে করেন আমাদের ডাটা সেটা 5 ছিল, তাহলে 5+1/2, তাহলে কত আসতেছে, 5 আর 1 = 6, 6 দিয়ে 2 ভাগ করলে 3, এই যে 3 নাম্বার, মানে সাজানোর পরে 3 নাম্বার ঘরে যেটা আসবে সেটা হচ্ছে মিডিয়ান। বুঝছি, জি। এটা হলো সূত্র আর কি। এখন যদি অড হয়, অডের ক্ষেত্রে জাস্ট খালি এইটা আসবে, পার্থক্য শুধু পজিশনটা বের করবো আমরা, সাজানোর পরে পজিশন, এটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের আমরা ব্যাখ্যা দিছি, মোডেরও ব্যাখ্যা দিছি। মোডের কি করে, একটা ঝামেলা আছে, যদি নাম্বার বেশি থাকে, হ্যাঁ, তখন এটা যে এই যে মাল্টিমোডাল হয়, যেটা ওই যে বললাম, ইট মে নট বি ইউনিক, মানে একটা বের হবে না, দুইটা হবে, দুইটা হলে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে মাল্টিমোডাল প্রবলেম। মেজার অফ লোকেশন আমরা করব এটা দিয়ে, ইন্টারপ্রিটেশন, মিন, মিডিয়ান, মোড দিয়ে আমরা এগুলো করছি, এগুলো অলরেডি বের করলে, যদি বের করতে দেয় তাহলে তো সহজ, পারবো না।
মিন মিডিয়ান মোড। পারবো পারবো মনে হয়। মিন মিডিয়ান মোড আমার মনে হয় পারবো। আচ্ছা, বিয়ে ভাই, হ্যাঁ। দেখি এটা। হ্যাঁ, এখানে স্যাম্পল ওয়ান, স্যাম্পল টু, এটা হুম। দিয়ে আমাকে এই তিনটা বের করতে বলবো। হ্যাঁ। তখন আমি স্যাম্পল ওয়ানে কি করব? এই ঘরের সমস্ত গুলা মিন এই করলে যোগ করে এই নাম্বার দিয়ে ভাগ করে দেবো। এখানে কত, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে এগুলোর যোগ 10টা যোগফল ইন্টু ভাগ 10। 10 দিয়ে ভাগ, এটার 10টা যোগ, এটা মিন। এটা বাইরে হ্যাঁ, মিড। এবার আসি মিডিয়ান। মিডিয়ানের ক্ষেত্রে এটারে, আহ, সাজাবো। সাজাবো ছোট থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, তারপরে 10 যেহেতু, যদি 10 বেজোড় তাহলে হয় তাহলে মাঝখানেরটা নিব। 10 তো তাহলে জোর, তাহলে 10-এর হ্যাঁ, ক্ষেত্রে হচ্ছে যে আমার কোন দিকে আসতেছে, মাঝখানে দুইটা নেব। মাঝখানে দিব 5 এবং 6। হ্যাঁ, 5 5 এবং 6 নিব, কারণ এদিকেও 4টা সংখ্যা থাকতেছে, এদিকেও 4টা সংখ্যা থাকতেছে, ঠিক কিনা? জি জি, তাহলে 5তম সংখ্যা এবং 6তম সংখ্যা, তম যোগ কিন্তু করে ভাগ তম করব। তম প্লেস, হ্যাঁ, 5th প্লেস এবং 6th প্লেসে যে থাকবে জি তার যোগফলকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, সেটাই হচ্ছে জি, আমার মিডিয়ান বেরোবে। মিডিয়ান। হ্যাঁ এখন এখানের মধ্যে বেশি আছে কোনটা? 5 হ্যাঁ 5 5 5। হ্যাঁ, এ ফোন দেয়। এখানেও 5 আছে বেশি। একটা মিনিট ভাই। আচ্ছা, তাহলে কি আবারও রিপিট করতে হবে নাকি আপনারা তো মানে শুনছেন? কলিমুল্লাহ ভাই, ওভারঅল বিজনেসের ট্রেন্ডটা আসলে ওই ইয়া থেকে কোন দিকে যাচ্ছে ওইটা মেজার করার জন্য আসলে হ্যাঁ, বেসিক্যালি পিছনের ডেসক্রিপটিভ পিছনের এর আছে। হিস্ট্রিটা বোঝাটার জন্যটাই হচ্ছে এটা না। ট্রেন্ডের ক্ষেত্রে আবার ফোকাস্টিং এর ক্ষেত্রে কিন্তু আবার প্রিডিক্টিভ, ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং ওগুলো আমার লাগবে সামনে। আর ডেসক্রিপটিভ হচ্ছে পিছনেরটা। আমার রিলেশনটা দেখবো আমি কিভাবে, প্রিডিক্টিভে হচ্ছে রিলেশন দেখা, রিলেশন ওই যে কোরিলেশন, রিগ্রেশন। হ্যাঁ, আমার ট্রেনটা কোন দিকে যাচ্ছে ওইটাও পাস। এই দুইটার ক্ষেত্রে হচ্ছে পাস ডাটা। হ্যাঁ, আপনার প্রিডিক্টিভ এবং ডেসক্রিপটিভ। আর লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে হবে কি, আপনি কিছু কনস্ট্যান্ট থাকবে, আপনার কিছু প্রি ডিফাইন্ড কিছু জিনিসগুলো থাকবে, সেটা দেখে আপনি আপনার দুইটা গোল, একটা গোল হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর একটা গোল হচ্ছে কস্ট মিনিমাইজেশন। কস্ট তো আর ম্যাক্সিমাইজেশন হয় না, কস্ট হচ্ছে কমাইতে হয় আর প্রফিট হচ্ছে বাড়াইতে হয়। এই হলো মূল জিনিস, বুঝছেন? এই ডিডিএম এর ক্ষেত্রে প্রিডিক্টিভ এবং ডেসক্রিপটিভ দুইটাই হচ্ছে পাস ডাটা নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করব। আর লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার লিমিটিং ফ্যাক্টর, দ্যাট মিনস প্রত্যেক মানুষেরই একটা লিমিটেশন আছে। এই যে যখন আমরা এখন চাইলেও কিন্তু করতে পারতেছি না, একসাথে বসতে পারতেছি না, কিন্তু বাট ভার্চুয়ালি আমরা কিন্তু কানেক্টেড। তাহলে এটা একটা লিমিটেশন। এই যে ফ্যাক্টর গুলো থাকে, আপনি বিভিন্ন, আমি চাইলে লেবারের ক্রাইসিস, আমি চাইলে এখানে এক্সপার্ট কাউকে ঢুকাইতে পারতেছি না, মানে আইবিএর টিচারকে ঢুকাইতেছি, এই যে একটা লিমিটিং ফ্যাক্টর। তো এগুলো দিয়ে আপনার প্রফিটে কত ম্যাক্সিমাইজ করতে পারেন আর আপনার কস্ট কত মিনিমাইজ করতে পারেন, সেই জিনিসটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এ ফোকাস করে। আজকে আমরা ওইটাও দেখবো আর কি। আহ অঙ্কটা আমি করাবো না, জাস্ট খালি ওই স্যার যেটা বলছে আমি যতটুকু শুনছি যে আপনার ওই যে কি বলে ইকুয়েশনটা কিভাবে দাঁড়া করাবেন, সেগুলোই হচ্ছে লিখতে দিবে হয়তো। আমি লাস্ট ক্লাসে যতটুকু আমার রিকল হয় আর কি, সেই সেই অনুযায়ী আপনারা আমার সাথে অ্যাড করেন আমি ভুল বললে আর কি, যে আমার মনে হয় ওইটাই বলছে স্যার, মুস্তাক স্যার। হুম, জি ভাই। ঠিক আছে। জি আর মোডের ক্ষেত্রে তো আমরা বলছি যে মোড আমার হচ্ছে যে যেগুলো বেশি থাকবে এখানে, সেটাই হচ্ছে মোড। এই এখানে যেমন এখানে 3টা 5, তাহলে মোড হচ্ছে 5। এটার ক্ষেত্রেও মোড হচ্ছে 5, দুইটার ক্ষেত্রেই 5। আর এই এই ডেটা সেট যদি দিয়ে দেয় তাহলে মুখস্থ বসায় দিয়ে সব 5, বুঝছেন? ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া। ভাই, এই মিন মুড মিডিয়ান, এটা আসলে বিজনেস অ্যাপ্লিকেশনে কিভাবে কাজে লাগবে, এটা যদি একটা ছোট্ট এক্সাম্পল দিতেন বেটার হতো আর হ্যাঁ, কি। এটা একটা ভালো কথা বলছেন। এখন আপনি ইন্টারপ্রেশন করবেন হচ্ছে এইভাবে যে আমার অ্যাভারেজ সেল হচ্ছে এত এত টাকা। হ্যাঁ, মিন দিয়ে অ্যাভারেজ, হ্যাঁ, এটা তিনোটাই আপনি মিন, মোড, মিডিয়ান যেটাই বলেন না কেন, সেটাই হচ্ছে আমার জিনিসটা। মোডটা হচ্ছে কি, মোডটা দেখাচ্ছে কি, সরি মিডিয়ানটা দেখাচ্ছে কি, মাঝখান, মিডেলের, অর্থাৎ আমার অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে, দ্যাট মিনস এটা মিডল, সেন্ট্রালের জায়গাটা, মানে আমার
মোটামুটি জায়গাটা হচ্ছে এভারেজ সেল হচ্ছে এত, বা আমার এই পরিমাণ যদি করি, আহ দেখা যাচ্ছে যে যদি মিডিয়ান আসে, কথার কথা আমাদের মিডিয়ান আসলো 40, হ্যাঁ 50-এ আমরা 40 পাইছি সবাই মিডিয়ান, তাহলে বলতে পারি যে এই ক্লাসের সবাই মোটামুটি 40-এর কাছাকাছি নাম্বার পাইছে। তো কেউ কিন্তু এক্সাক্ট সবাই 40 পায় না, কেউ 48 পাইছে, কেউ 43 পাইছে, কেউ 41 পাইছে, কেউ 45 পাইছে, হ্যাঁ কেউ আবার 40 পাইতেও পারে, হ্যাঁ একটা দুই একজন। তো আমরা বের করলাম যে কাছাকাছি মান, এটা এই যে এগুলো হচ্ছে যে এই সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে যে এই এই ভ্যালুটার কাছাকাছি ঘুরতেছে সবকিছু। এই যে 43, 41, 40, 45, এগুলো কিন্তু এই 40-এর কাছাকাছি ঘুরতেছে, এখান থেকেই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা। হ্যাঁ, এটাই বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা দিয়ে এটাই মেজার করে যে আপনি আপনার বিক্রয়টা এইটার কাছাকাছি আছে। মানে এই যে আমরা বলি না যে অ্যাভারেজ ইনকাম, আমার এরপরে বলি অ্যাভারেজ প্রাইস, অর্থাৎ এই জিনিসটার প্রাইস অ্যাভারেজ এরকম, অন অ্যাভারেজ এরকম হতে পারে, এটার বেশি হতে পারে, এটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কিন্তু অনেক সময় একই একই প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক সময় হাই হয়, আবার একই প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক লো হয়। ইভেন মার্কেটের মানে ডিফারেন্সের কারণে গুলশানে যেই প্রোডাক্টের প্রাইস হবে আর পুরান ঢাকায় একই প্রোডাক্টের প্রাইস কিন্তু একই রকম হয় না। আপনি দেখা হুম। যাচ্ছে যে আমি এখানে যা বার্গেন করতে হবে, আমার ওখানে যে কিন্তু বার্গেন করার কোনো সুযোগ নেই, যা আছে তাই আমাকে নিয়ে আসতে হইতেছে। ইভেন ওষুধের গায়ের মধ্যে এমআরপি তে লেখা থাকে, ওষুধের গায়ে কিন্তু আপনি লাস্ট ফার্মাতে গেলে আপনি 4 আনা পয়সা কমাবে না, হয়তো ও যদি ডিসকাউন্ট দেয় দিলে দিল, না হলে নাই কোনো। কিন্তু আপনি লোকাল জায়গা থেকে কিনতে গেলে কিন্তু চাইলে ও 10%, 15% অনেক সময় ডিসকাউন্ট দেয়। এই যে এখানে জিনিসটাই হচ্ছে এটা যে এই প্রাইসের আশেপাশে ঘুরে এই সেন্ট্রাল টেন্ডেন্সি এই দিয়ে বলতে হবে আপনি, তখন আপনি বলতে পারবেন ইন্টারপ্রিটেশনটা হবে এরকম যে আমার এভারেজ সেল এত টাকা, আমার এভারেজ প্রফিট এত, আমার এভারেজ সেলস গ্রোথ এত, আমার এভারেজ কস্টিং হচ্ছে এত। আপনি টোটাল কস্ট দিয়ে ভাগ টাগ করে আপনি বললেন, বা আপনার সেগমেন্টের যেগুলো থাকে সেই ক্ষেত্রে বললেন যে আমার এভারেজ প্রফিট বা আমার সেগমেন্টের এভারেজ কস্ট হচ্ছে এরকম। এটাই হচ্ছে এই সেন্ট্রাল টেন্ডেন্সির মূল কাজ, বা এই অ্যানালিটিক্স থেকে এটা আছে। আমি উত্তর দিতে পারছি কিনা, বা হয়তো পুরোপুরি স্যাটিসফাই করতে পারি নাই, তারপরেও চেষ্টা করছি আহ, যতটুকু আর কি। না ভাই, ক্লিয়ার আর কি আসলে কনসেপ্টটা। মানে যেটা হচ্ছে যে প্রোডাকশনের ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার সেন্ট্রাল টেন্ডেন্সি আমি বের করলাম যে আমার এরকম মার্কেটে চাহিদা আছে, তো আমি ওইটার থেকে কম বা বেশি প্রোডাক্ট প্রডিউস করতে পারি। জি জি লাইক জি, সে যদি আমি একটু বেশি প্রডিউস করি সেক্ষেত্রে ওইটা আমার একটু রিস্ক হবে, বাট অপরচুনিটি থাকবে, এরকম টাইপ বিষয়টা। জি জি জি, অনেকটা তাই। জি। গরিব ভাই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওয়েলকাম। আচ্ছা, এরপরে আসছে ডিসপারশন। টেন্ডেন্সির পরে আমরা আসছে ডিসপারশন। ডিসপারশনের ক্ষেত্রে ওই যে ওইটা, সরি, আমরা ওই যে একটু আগে বললাম না যে 2 ফুট, 3 ফুট, 9 ফুট, এখানে 7 ফুট, এখানে 2 ফুট, এখানে 6 ফুট, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে অ্যাভারেজ করে বের করে আমি দেখা যায় 3.5 ফুট, হ্যাঁ। কিন্তু এই ডিসপারশন, হ্যাঁ, বা এখানে হচ্ছে যে ওই সিগমাটা আসে, সিগমা আছে, এবং হচ্ছে যে ভেরিয়েন্স আসে। হ্যাঁ, এই ভেরিয়েন্স এবং এইটা হচ্ছে মেজার অফ ডিসপারশনে করে। এখানে সাধারণত এই রিস্কটাকে কনসিডার করে। আপনার এই আউটলেয়ারও যদি থাকে কোনো ডেটার মধ্যে, এই তখন ও মোটামুটি একটা ভালো রেজাল্ট দিবে। কেন ভালো রেজাল্ট দিবে এটার ক্ষেত্রে আমরা, আপনাদের ওই যে মনে আছে কিনা স্যার শিখেছিল এক্স মাইনাস এক্স বার, তারপরে হচ্ছে স্কোয়ার করে, এইটাকে দিয়ে এরপরে সামেশন করে আমার নাম্বার দিয়ে ভাগ করে দেয়, এরকম একটা সূত্র শিখেছিল, মনে পড়ে? এটা দেখেন। শিখেছিল তো, একটু আবার আচ্ছা দেখবেন তো। আচ্ছা, আমরা দেখি এখানে সূত্রটা আছে কিনা। এই যে এখান থেকে দেখলে বোঝা যাবে। এই যে দেখেন, এই যে এই যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার দিলে, আচ্ছা যে কোনো জিনিস যখন রুট হয়ে যায় বা স্কোয়ার হয়ে যায় তখন কি হয়ে যায়, ওটার কি প্লাস মাইনাস থাকে? ওটা তো রাউন্ড ফিগারে চলে আসে। -2 কে যখন স্কোয়ার করবো 4 আসতেছে, 2 কেও যখন স্কোয়ার করবো তখন 4 আসতেছে, তার মানে কোনো পার্থক্য নাই। আর এই ফিগারটা এক্স মাইনাস এক্স বার থেকে আসলে আলটিমেটলি স্প্রেডটাকে কমায় ফেলে। হ্যাঁ, আপনার অ্যাভারেজ থেকে এই যে প্রথমে এক্স বার বের করবো, তারপরে এক্স আই মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা, যে এক এক থেকে মনে করেন 3.5 বিয়োগ, 3 থেকে 3.5 বিয়োগ, হ্যাঁ 9 থেকে 3.5 বিয়োগ, হ্যাঁ যেটা আসবে সেগুলো, যে ফিগারটা আসবে সেটাকে আবার কি করবো, স্কোয়ার করবো।
যেটা হবে সেটাকে স্কোয়ার করবো। এটা কেউ মানে যদি ইসে করি, এটার নাম কি জানি, এক্সেলে করে খুব ইজিলি করা যায়। তো এখানে ওই আউটলেয়ার যদি থাকে সেটাকে কনসিডার করা যায় এবং এটাতে কোনো প্রবলেম হয় না। তো সেন্ট্রাল টেন্ডেন্সির পরে উফ, এই মেজার অফ ডিসপারশনের মধ্যে প্রথমটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে আমরা বলছি বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু যেটা বাদ দিব সেটা হচ্ছে রেঞ্জ। এই যেটা, এটা হচ্ছে এই যে লার্জেস্ট ভ্যালু থেকে আমি স্মলেস্ট ভ্যালু বাদ দিব, যেটা থাকবে সেটা হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ। আর ভেরিয়েন্সের ক্ষেত্রে আপনার হচ্ছে যে স্প্রেডটাকে ডাটা সেট করে স্কোয়ার করব। হ্যাঁ, যদি স্কোয়ার করে ফেলি মানে ওই যে আমার এই কিভাবে সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। হ্যাঁ, এখানে এন মাইনাস ওয়ান দেওয়া হয়, এটা দিয়ে বাইরে হবে ভেরিয়েন্স। আর এটার উপরে যখন রুট হয়ে যাবে স্কোয়ার রুট, তখন হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি বলা হয়। এসডি অথবা সিগমা, যেটাই বলি না কেন, এই দুইটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আই। তাহলে ভেরিয়েন্সটা কি? তাহলে ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। ঠিক আছে, সিগমা ভেরিয়েন্সের স্যাম্পল হচ্ছে সিগমা স্কোয়ার। এরপরে আসতেছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স মানে সিবি। সিবিটা আরেকটা মেজার, যেটা দিয়ে আসলে সিম্পলি ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে যে মিন কে ভাগ করা হয়। সিগমা ডিভাইডেড বাই হচ্ছে যে এটা, এটা সমান সমান হচ্ছে সিবি। এই সিম্পল সূত্র এটা। হুম, এটা আরো আরো ভালো রেজাল্ট দেয়। এই দুইটার কাছ থেকেও যতটুকু না যায়, এগুলো সবকিছুই আসলে আমার এই যে ডিসপারশন, অর্থাৎ মেজার অফ ডিসপারশন যেটা বলে, অর্থাৎ এগুলোতে সবগুলোতে রিস্ক কনসিডার করা হয়। আপনি যদি রিস্কের ক্ষেত্রে চিন্তা করেন, আপনারা পোর্টফোলিও পড়ছেন কিনা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট পড়ছেন কিনা, বা পোর্টফোলিও নিয়ে কথাবার্তা শুনছেন কিনা। আমরা ওই যে শেয়ার বাজারে, আমি বারবার বলি আর কি, শেয়ার বাজারে কে কে হুম, ইনভেস্ট করে। তো আমাদের জি সবসময় একটা একটা কথা বলে যে ডোন্ট পুট ইউর অল এগস ইন সিঙ্গেল বাকেট। হ্যাঁ, তো হুম, মানে এটা যদি সিঙ্গেল বাকেটে রাখেন তাহলে যে কোনো সময় সবগুলা ডিম ভাঙে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য আলাদা আলাদা পোর্টফোলিও হতে, এই পোর্টফোলিওর রিস্ক মেজারমেন্ট করার জন্য, পোর্টফোলিওর অ্যানালাইসিসের জন্য এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স খুব কাজে লাগে। ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত যারা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে, আপনার এখানে সিএফও টিএফও যারা আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা দেখবেন এগুলো বলবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো লাগে আর কি। তাহলে আমরা কি শিখলাম? রেঞ্জ হচ্ছে সিম্পল, লার্জেস্ট ভ্যালু থেকে স্মলেস্ট ভ্যালু বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে রেঞ্জ বেড়ে যাবে। আর ভেরিয়েন্স বের করবো কিভাবে? ভেরিয়েন্স হচ্ছে আগে মিন বের করবো। এক্স বার মানে তো মিন, তারপরে প্রত্যেকটা সংখ্যা থেকে বাদ দিতে, আমার যতগুলো সংখ্যা আছে তার থেকে বাদ দিব, স্কোয়ার করবো। স্কোয়ার করে যেই সংখ্যা আছে, মনে করেন পাঁচটা সংখ্যা, পাঁচটার থেকে এক বাদ, তাহলে 4 দিয়ে ভাগ করবো, এটার যে সামেশনটা হবে। হুম, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন পাবো কো, এইটা যে রেজাল্টটা পাইছি সেটাকে রুট করে দিব, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন পাওয়া যাবে। এখন তাহলে সিভি পাবো কিভাবে? সিভি পাবো স্ট্যান্ডার্ড ডিভিশনের পিস দিয়ে এক্স বার দিয়ে ভাগ করে দিব, বাস শেষ, আমি সিভি পেয়ে যাবো। এই যে এখানে প্রস এন্ড কনস বলছে, দেখেন, ইট গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট ব্রড স্পেক্ট্রাম অফ ডাটা ইজ ইউজফুল টু এক্সট্রিম ভ্যালু অ্যান্ড এরর্স। হ্যাঁ, ইট ইজ নট রিয়েলি গিভেন সিন্স ইটস টু টেক কনসিডার অন দ্য মোস্ট এক্সট্রিম ভ্যালু। এটা দিয়েও পুরোপুরি বোঝা যায় না, কেন? এটা শুধুমাত্র দুই দিকের এক্সট্রিম ভ্যালু নেয়, একটা লোয়েস্ট নেয়, একটা হাইস্ট নেয়, আর কিছু কনসিডার করে না, সেজন্য এটা ভালো মেজার না বা ভালো মেজারমেন্ট না। তারপরে কি বলছে? ভেরিয়েন্স, এটা তো ফর্মুলা, এটা প্রস এন্ড কনস দেখি। দেখেন, ইট ইজ ইউজফুল অবজারভেশন, ইট ইজ ইউজ অল অবজারভেশন। হ্যাঁ, সবগুলোতে নেয়। ইট ইজ অ্যান আনবায়াসড এস্টিমেট অফ দ্য পপুলেশন ভেরিয়েন্স। তবে এখানে একটা আছে কি, ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, এটা একটু ঝামেলা একটু। আরেকটা, আচ্ছা, লার্জ নাম্বারের কেসে কম্পেয়ার টু দা মিন, মিনের কাছাকাছি চলে যায়। তো এটা হচ্ছে যে ভালো একটা অবজারভেশন, মানে ভেরিয়েন্স দিয়ে আপনি মোটামুটি সব কাভার করে। সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্সটা হচ্ছে যে অ্যাকুরেট রিস্ক মেজারের জন্য অ্যাকুরেট রেজাল্ট দেয় মোটামুটি। তো ভেরিয়েন্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আরো ভালো। হ্যালো, কেউ কিছু মানে বললেন? রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এটা কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলে, কজ আমি একটু কম বুঝি এই ব্যাপারগুলা। কোনটাতে, কোনটার ক্ষেত্রে বলেন তো? রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আমরা কোএফিসিয়েন্সি যে দেখতেছি, এইটা হুম, আসলে actually কিভাবে আমি মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা কাজ করে, হ্যাঁ, এটা
আপনার কোশ্চেনটা ঠিক আছে, আমি আবারও ওই যে এটা এটা একটু বলি। ওই যে পুকুরের উদাহরণ আবার দিই, দেখেন এখানে ছিল 1 ফুট, এখানে 2 ফুট, এখানে 3 ফুট, এখানে 9 ফুট, ঠিক আছে। এখানে 6 ফুট বা 8 ফুট, এখানে 7 ফুট, এখানে 2 ফুট, এভাবে ছিল টোটাল। তো সে যখন মাপছে, এভারেজ করছে, হ্যাঁ এভারেজ করছে, সে বলছে 4.5 ফিট। সে কিন্তু এই জিনিসগুলো রিস্কটাকে মেজার করে নাই। এখানে যে এত বড় একটা গর্ত আছে, সেটা কিন্তু সে এই ওভারলুক করে গেছে। আমার উচ্চতা 5 ফিট, আমি কিন্তু হাঁটা শুরু করে দিছি যে আমি ইজিলি পার হইতে পারবো। আমার ক্যালকুলেশনে বলতেছে এটার এভারেজ গভীরতা 4.5 ফিট। তাহলে আমার উচ্চতা 5 ফিট 3। তাহলে আমি কি এভারেজে, যেহেতু যেহেতু বলছে এটার গভীরতা খুব এতটুকু, তাহলে তো আমি ইজিলি পার হয়ে যেতে পারবো। আমি কি পার হয়ে যেতে পারবো? এই জায়গায় এসে কি ডুবে যাবো না? এই যে এই হ্যাঁ। জায়গায়। হুম তো হুম। এখানের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্সের ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। ও করে কি, দেখবেন যে অনেক কাছাকাছি রেজাল্ট চলে আসে। আপনার এই যে এই মিনের সমান আসবে না। আপনার যে উচ্চতা বা একটা রেজাল্ট, এমন রেজাল্ট আসবে যে রেজাল্ট দেখে আপনি ডিসিশন নিতে খুব সহজ হবে যে আপনি আসলে যাবেন কি যাবেন না। ওখানে হচ্ছে রিস্কটা কনসিডার করে, আর ওখানে রিস্কটা কনসিডার করে না। এই যে এটার কারণে, এই আউটলেয়ারের কারণে আপনার হচ্ছে রেজাল্টটা পুরো বায়াস হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা ফিগারের কারণে বায়াস হয়ে যেতে পারে, কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স, এরকম আউটলেয়ার যদি থাকে, ওই যে বললাম না একটু আগে যে এভারেজ সবার স্যালারি হচ্ছে 48,000-এর কাছাকাছি, কিন্তু সিকান্দার ভাইয়ের কারণে স্যালারি দেখাচ্ছে, শো করতেছে 78,000 টাকার কাছাকাছি, কিন্তু যেখানে প্রায় 30,000 টাকা ডিফারেন্স। তো হলো আমি এখান থেকে ডিসিশন নিব কি, এই বছর আর স্যালারি বাড়ানোর দরকার নাই। আপনি ম্যানেজমেন্টের কাছে যদি যা বলেন আপনার এমপ্লয়ীদের এভারেজ স্যালারি 78,000 টাকা, ম্যানেজমেন্ট কি বলবে বলেন তো? নো ইনক্রিমেন্ট। নো ইনক্রিমেন্ট। এই যে দেখেন, সোজা বুঝে ফেলছেন। আর যদি বলেন যে এভারেজ স্যালারি 48,000 টাকা, তখন কি বলবে? যে একটু তখন হলেও চিন্তা ইনক্রিমেন্ট, আসবে। একটু হলেও সে চিন্তা করবে। ওই এই 48,000 বের হবে আপনার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের যদি কনসিডার করেন বা মাপেন, তখন এটা বের হবে, এটা এই কাছাকাছি রেজাল্ট আসবে তখন। ভাইয়া মোট স্টক মার্কেটের একটা উদাহরণ দেন, তাহলে ভালো বুঝতে পারবে। কোনটা দিয়ে? স্টক মার্কেটের একটা উদাহরণ দেন, আচ্ছা, দুইটার সাথে স্টক, একটা কম্পারিজন, তাহলে ভালো হ্যাঁ, বোঝা যাবে। স্টক মার্কেটের ক্ষেত্রে এই যে দেখেন, আমাদের কিন্তু ওই যে ইন্ডেক্স আছে না, এখন ওইটা আমি জানি না আসলে আপনারা বুঝাতে পারবো কিনা আমি। আমাদের কিন্তু ওই যে বেসিস পয়েন্ট ইন্ডেক্স, এগুলো এগুলো কি বুঝেন আপনারা? ওই যে দেখেন, বলে যে আজকে ইন্ডেক্স এত, হ্যাঁ, পোর্টফোলিওতে থাকে। একটা পোর্টফোলিওর ক্ষেত্রে বিভিন্ন পোর্টফোলিও থাকে। আপনার ফাইন্যান্স যখন হবে তখন থাকবে, তারপর ফাইন্যান্সের ওই সূত্রটা আমি একটু বলি। সূচক কোনটা ভাই? এটাকে অনেক সময় যে সূচক শুনি। হ্যাঁ হ্যাঁ, সূচকটা ইন্ডেক্স। ও আচ্ছা। আচ্ছা, সিএপিএম মেথড বলে আর কি, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথডে একটা সূত্র আছে, মানে ইন্টারেস্ট রেট বের করার জন্য। রিস্ক ফ্রি আরএফ প্লাস আরএফ মাইনাস আরএফ, আর ইনটু হচ্ছে বিটা। এই বেটা ক্যালকুলেশন আবার বিশাল ভাবে করে, ঠিক আছে। আমরা অন্যদিকে যাই দিছি, তারপর আমি জাস্ট খালি একটু বলে দিই। এই আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট কোনগুলো? ট্রেজারি বিল, নাম শুনছেন কিনা? ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলোর নাম শুনছেন না? এগুলো জি। শুনছেন? আমরা ওই যে জি জি। ট্যাক্স ট্রেজারি এর বন্ড। জন্য আমরা এগুলাতে ইনভেস্ট করে থাকি। এসপি সঞ্চয়পত্র, এগুলোতে আমরা ইনভেস্ট করি না? এগুলোর রেট হচ্ছে যে একদম ফিক্সড, এগুলোতে সাধারণত হয় না। কিন্তু আপনি ব্যাংকে, যেমন কিছুদিন আগে একটা করিডোর ছিল। করিডোর মানে হচ্ছে যে ডিপোজিটের ছিল 6%, আর ল্যান্ডিং এর রেট ছিল 9%, মনে আছে কিনা? এর বেশি ছিল না কিন্তু। তো ব্যাংকগুলো জি। অফার করতো এফডিআর এর রেট 5.25, 3.25ও করছে মাঝে মাঝে। আর আমার ইনফ্লেশন রেট কত, 9%-এর কাছাকাছি প্রায়। তাহলে আমি যদি ব্যাংকে টাকা রাখি, দেখেন নেট উল্টা আরো আমার 6.25 হচ্ছে আমার লস। লস কিনা? মানে টাকা আসলে টাকা বাড়তেছে না, টাকা আসলে কমতেছে। আচ্ছা যাই হোক, যে জায়গায় আসতেছিলাম, এই যে মার্কেট রেট থাকে একটা, রিস্ক ফ্রি রেট থেকে এই বিটা, এই বিটাটাই হচ্ছে যে
অনেকটাই যে স্ট্যান্ডার্ড ডিভিশনের কাজ করে। হুম। বেটা দিয়েই স্ট্যান্ডার্ড ডিভিশনের কাজ করা যায়, বেটা ক্যালকুলেশনও করে এই স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে। এই যেহেতু কামরান ভাই বললো এই জন্য আমি একটু বললাম আর কি। তারপর আর অন্য একদিন কোন এক সময় হলে আমি পুরো ইন্ডেক্স টিন্ডেক্স নিয়ে একদিন বলবো না, তাহলে এটা শেষ জি ভাই, করা যাবে। একদিন বসতে হবে, এই রাস্তা একটু জানা দরকার। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমি বসবো ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোএফিশিয়েন্ট ভেরিয়েন্স অলরেডি আমরা বলছি, জাস্ট খালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমি আমার মিন দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ এক্স বার দিয়ে ভাগ করে দিব, আর এটা আসবে পার্সেন্টেজে। হ্যাঁ, যে ভ্যালুটা আসবে সেটা পার্সেন্টেজে ভ্যালু আসবে। এই যে দেখেন 1.8%, 2.75%, এইভাবে করে ভেরিয়েন্সটা আসে। এই যে দেখেন অ্যাভারেজ স্যালারি, বাবা বুঝতে করা যাবে না, অ্যাভারেজ স্যালারি স্কিল ওয়ার্কার এত, স্ট্যান্ডার্ড ডিভিশন এত, while সেম ওয়ার্কার ইন দ্য ইউকে ইজ এত এবং স্ট্যান্ডার্ড এত, আর দ্য স্যালারি ইকুয়ালি স্প্রেড। এই যে দেখেন, এই যে তখন আপনার ডিসিশন নিতে সহজ হবে। হ্যাঁ, যেটা সিভি ভালো সেটা ভালো, যেটা সিভি কম সেটা ভালো, কম ভালো। হুম, এগুলো বাকিগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, এই কিছু ক্লাস করাইছিল। তো এই পর্যন্ত বুঝি নাই বা প্রশ্ন আছে বলেন, তাহলে আমরা আমরা একটু আলোচনা করি, যেটা একটু আরবার বলা দরকার। এটা সেম জিনিসই আমি দেখলাম, একই শীট দুইবার দিছে, কেন দিছে দুইবার আমি জানি না, একই জিনিস স্ট্যান্ডার্ড দুইবার। ডেভিয়েশনটার ভ্যালুটা আসলে বেশি হলে আর কম হলে মানে কোনটার ক্ষেত্রে আহ, মানে কি ধরনের ডিসিশন আসবে, এটা একটু মিনের থেকে কম বুঝতেছিলাম হলে না। ভালো, মিনের থেকে বেশি হলে খারাপ। আচ্ছা, মানে আহ, যদি একটা ছোট্ট এক্সাম্পল দেন যে মানে মনে করেন যে লাইক আমার মিন এভারেজ আসলো মনে করেন যে 5, স্ট্যান্ডার্ড আছে 3, তাহলে ভালো আছে আর কি। হুম, তাহলে এই ডাটা ভালো, এই ডাটা সেট ভালো আর কি, এটা বলতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। ওকে। ভাইয়া স্ট্যান্ডার্ড আরেকটা ডেভিয়েশন কি প্রশ্ন ভাই আমি মিন জানতে থেকে চাই যে বেশি হবে? হবে? হ্যাঁ, ঠিক আছে, কথা। আমি হ্যাঁ, ছোট স্ট্যান্ডার্ড একটা ডেভিয়েশন কি উদাহরণ দিই। কখনো হ্যাঁ, মিন থেকে বেশি হইতে পারে? সম্ভাবনা নাই, আবার হইতেও পারে, অস্বাভাবিকও কিছু না, মানে ডাটা ভাই সেটের উপর আমি ডিপেন্ড করতেছে। ভাই আমি ছোট্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, বলেন না। মনে করেন যে হচ্ছে আপনি স্টক মার্কেটে আপনারা হচ্ছে দুইজনই মানে আপনারা হচ্ছে ইনভেস্ট করতেছেন। হ্যাঁ, এখন যে স্টকে দেখবেন যে হচ্ছে ভেরিয়েন্সটা মানে মিন যদি দুটারই সমান হয়, হ্যাঁ, দেখা গেল যে আপ ডাউন করে না, একটা টাইম লাইনের মধ্যে দিলেন যে লাস্ট 30 দিনের মধ্যে আমি এভারেজ কস্ট দেখবো কিরকম। হ্যাঁ, বা তো এখন দেখা গেল যে দুটারই হচ্ছে এভারেজ প্রাইস সেম, কিন্তু এখন এই স্টকগুলোর মধ্যে দেখবেন যে যেটা হচ্ছে ভেরিয়েন্স বেশি সেটাতে ইনভেস্ট করার হচ্ছে রিস্কটা আপনার রিস্কি বেশি হবে। রিস্কি রিস্কি হবে, হ্যাঁ। ওকে ওকে, বিকজ এইটা ভেরিয়েন্সটা এটা বোঝায় যে সেন্টার অফ ডিসপারশন। ভাই কিন্তু বারবার এই যে যখন মিন মিডিয়ান মোড পড়াচ্ছিলেন তখন কিন্তু একটা কথা বারবার বলতেছিলেন যে সেন্টার মানে সেন্টার টেন্ডেন্সি। হ্যাঁ, যেরকম মিন একটা সেন্টার, তারপরে মিডিয়ান একটা সেন্টার, মোড একটা সেন্টার, যে আসলে ডেটাগুলোর মধ্যে মিন মিডিয়ান মোড তিনটাই ছিল সেপারেট সেপারেট সেন্টার। এখন এই সেন্টার থেকে যা ডেভিয়েশন, কারণ এখন বিষয়টা জি হলো যে ডেটা কিন্তু মানে এই যে মিন মিডিয়ান মোড কিন্তু একটা স্পেসিফিক ভ্যালুর উপর হয় না, অনেকগুলো স্যাম্পলের ভ্যালুর উপর হয়, রাইট? জি তো জি জি, প্রত্যেকটা স্যাম্পল গুলোর যদি ডেভিয়েশন অনেক বেশি হয় তার মানে কি ওটা যে কোনো মুহূর্তে মানে বেড়ে অনেক ফল করতে পারে, বাড়তে পারে, আবার হঠাৎ করে অনেক বেশি পড়তে বাড়তেও পারে। পারে। হ্যাঁ, মানে মানে বুঝতে পারছি। বাড়তে পারার, আমরা তো ওই যে রিস্ক যখন ক্যালকুলেশন করতেছি তখন তো আসলে আমরা নেগেটিভ জিনিসটা বেশি দেখতেছি। সো দেখা গেল যে জি যে জিনিস মনে করেন যে দুটা হচ্ছে আপনার শেয়ার, দুটারই মিন প্রাইস হচ্ছে 30 টাকা 30 টাকা, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা গেল যে 15, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা গেল যে 3। আপনি যদি তিনের যদি ইনভেস্ট করেন তার মানে নেক্সট ডে আপনার যদি বাড়ে লেস তাহলে রিস্ক। করে বাড়লে, অথবা তিন করে কমবে। আর যদি দেখা গেল যে আপনি যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15 সেটাতে যদি ইনভেস্ট করেন তাহলে দেখা গেল যে যদি কমে আপনার 30 টাকার শেয়ার আপনার হচ্ছে কমে 15 টাকাও 15 টাকা নামতে। চলে আসবে, হ্যাঁ। দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, মানে দুই গ্রেট, দিকে, দুই থ্যাংক ইউ। দিকে মুভমেন্টটা হবে একজাক্টলি। কানন ভাই খুব সুন্দর করে বলছে, থ্যাংক ইউ কানন ভাই। কনসেপ্ট এটাই। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি, এটাই এটাই ঠিক আছে ভাই। আর কারো কিছু আছে ক্লিয়ার করার? আমরা ক্লিয়ার করি, আসবে নাই, একজন একজন হেল্প তো করবোই আমরা। আচ্ছা, তারপরে আসতেছে প্রিডিক্টিভে। হুম, প্রিডিক্টিভের ক্ষেত্রে যেটা হয়, আহ, আসলে এখানে আমি প্রিডিক্টিভে কি করে, প্রিডিক্টিভে আসলে
দেখে আসলে রিলেশন কেমন। হ্যাঁ, যে এখানে কো রিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিসটা প্রিডিক্টিভে করা হয়। আহ, এই যে যেমন দেখেন হোয়াট মাইট হ্যাপেন ইন দ্য ফিউচার, ফিউচারে কি হবে এটা দিয়ে বোঝায় আসলে। আহ, এবং এটাও কিন্তু হিস্ট্রিক্যাল ডাটার উপরে। আপনার ডিমান্ড ফোরকাস্টিং করা, কাস্টমার রিটেনশন কিভাবে করা যাবে, সেলস ফোরকাস্টিং কিভাবে করা যায়, আপনার ফ্রড ডিটেকশন কিভাবে করা যায়, প্রোডাক্ট ক্ষেত্রে কোন প্রোডাক্ট আমি রিকমেন্ডেশন করব। হ্যাঁ, এইসব কিছুই কিন্তু এই প্রিডিক্টিভ অ্যানালাইসিস থেকে আমার করতে হবে। তো এখন আমি আহ, সামনে মার্কেটে কোন জিনিসটা আনলে আমার ভালো হবে। হ্যাঁ, যেমন আপনি কোরবানির সময় যদি জামা কাপড় উঠাইতে থাকেন খুব বেশি করে, লাভ হবে? কোরবানির সময় উঠাইতে হবে আপনার হচ্ছে গরু ছাগল। হ্যাঁ, কথার কথা। আপনি এখন এই যে পূজা আসতেছে, পূজার সময় আপনি আপনার মতো ভ্যারাইটি যদি না আনেন বা ভালো কিছু না আনেন, আপনি মনে করেন যে আহ অন্য টাইপের জিনিস নিয়ে আসছেন। হ্যাঁ, সব হচ্ছে জোব্বা আর বোরকা নিয়ে আসছেন, কথার কথা। অন্য কেউ অন্যভাবে নিয়েন না, আবার আমার জঙ্গি মঙ্গি করেন না ভাই। তো তো আপনি উল্টা পাল্টা জিনিসপাতি নিয়ে আসছেন, যেটা চলবে না সেটা নিয়ে আসছিলেন, তাহলে কিন্তু আপনি খাপ খাওয়াতে পারবেন না। তাহলে আপনাকে ট্রেন্ড বুঝতে হবে। তো এখানে এই জিনিসটাই বোঝানো হয় বা দেখা হয়। হ্যাঁ, যেমন বৃষ্টির সাথে খিচুড়ি খাওয়ার সম্পর্ক হইতে পারে, আবার না হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে এটা আসলে রিলেশন কিভাবে হয়, একটার সাথে আরেকটা ভেরিয়েবলের কি রিলেশন। হ্যাঁ, সেটাই আসলে কো রিলেশনটা আর কি বের করে। তো এই কো রিলেশনের ক্ষেত্রে আবার আপনার এই, থাকে, মান থাকে হলো 1 থেকে +1 থেকে -1 এর মধ্যে থাকে। -1 থেকে +1 এর মধ্যে, এর ভিতরেই থাকবে মানটা। আর মাঝখানে হচ্ছে জিরো। জিরো মানে এই যে ডাটা সেটটা হচ্ছে যে এইভাবে কোনো রিলেশন নাই। হ্যাঁ, কোনো রিলেশন নাই, স্প্রেড হয়ে থাকবে। মানে বিভিন্ন জায়গায় প্লট হবে ডাটা সেটের, এটার ভিতরে কারো কোনো রিলেশন নাই, এটা হচ্ছে জিরো রিলেশন। আর যদি আহ, যদি পজিটিভ থাকে, এটা এটা এদিকে গেলে এটা এদিকে যায়, হাইলি একদম পুরা এরকম যদি হয়, সেটা হচ্ছে পজিটিভলি কোরিলেটেড। এখন উল্টার ক্ষেত্রে হচ্ছে যদি আহ, নিচে আসে, তাহলে নেগেটিভলি কোরিলেটেড সেম ভাবে। হম, অ্যাডভার্স যদি হয় তাহলে নেগেটিভলি কোরিলেটেড। এর ভিতরে আছে এখানে হচ্ছে, এখানের একটা জায়গা আছে স্ট্রং, আরেকটা আছে উইক। এই জায়গাটা মনে করেন যে 75.75 অথবা 7, আর এইদিকে মনে করেন 0.2, তাহলে এটা হচ্ছে উইক রিলেশন, এটা হচ্ছে স্ট্রং রিলেশন। এখানের ক্ষেত্রে উইক রিলেশন, এখানে স্ট্রং রিলেশন। তো এইভাবেও আমরা বলতে পারি। হ্যাঁ, যে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আছে হাইলি রিলেটেড, মানে একদম পজিটিভ এক এক হওয়ার কথা না। আহ, এক পাওয়া খুব মুশকিল, আমি জানি না আসলে পাইছি কিনা কোনো ডাটা সেটে, পাইলেও পাইতে পারে। তো এই এই এখান থেকে এই জিনিসগুলো বাইর করা হয়, রিলেশনশিপটা বাইর করে। তো এখানে আপনার ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এরকম আসতে পারে, একটা ফিগার দিয়ে দিতে পারে যে এটার ইন্টারপ্রিটেশনটা কি। হ্যাঁ, যে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন হচ্ছে 0.75 +0.75, মানে হচ্ছে এরা দুজনের সাথে স্ট্রং রিলেশন। অর্থাৎ এটার যদি মূল্য বাড়ে, ওই যে যেমন ভাই বললো যে সালমানের রহমান জেলে গেছে, তার মানে সালমানের রহমানের শেয়ার প্রাইস কমে গেছে, কথার কথা। তাহলে সালমান রহমানের রেস্টুরেন্টের সাথে তার শেয়ার প্রাইসের রিলেশন হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। সে যদি বাইরে থাকে তাহলে শেয়ারের প্রাইস বাড়ে, আর যদি ভিতরে ঢুকে তাহলে শেয়ারের প্রাইস কমে। মানে সে যেদিকে মুভমেন্ট করবো সেদিকে যেটা হবে। এই জিনিসটা হচ্ছে কোরিলেশনে দেখানো হয়। এই যে দেখেন, এ গ্রুপ অফ টেকনিক্যাল মেজার রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। হুম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, যার সাথে আমি প্রিডিক্ট করতে পারবো যে এটা কত দূর রিলেশন। তার মানে 1 টাকা বাড়লে এটা 5 টাকা বাড়বে, 1 টাকা বাড়লে এটা 6 টাকা বাড়বে। এইটাই রিলেশনটা এখানে বার করা হয় এই কোরিলেশন থেকে। এই যে দেখেন, সেলসের সাথে সেলস কলের সাথে কপি আর সোল্ড আর কি। হ্যাঁ, যে তাদের কিরকম বিক্রি হয়েছে সেই সেই জিনিসটা আর কি। এটা মোটামুটি এখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে যে এটা হলো আপওয়ার্ড। এই যে এইভাবে যদি আমি টানি, তা মোটামুটি কাছাকাছি এই রিলেশনটা পজিটিভ রিলেশনশিপ। তো এখানে এই কোরিলেশনে এটাই হচ্ছে দেখানো হয়। কোরিলেশনকে আর দিয়ে রিপ্রেজেন্ট করে। সূত্র হচ্ছে এটা x i - x বার, আর y - y বার হচ্ছে এটা। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর দুইটার সিগমা। হ্যাঁ, 2 সিগমা দিয়ে ভাগ করা হয়, এটা হলো সূত্র। এটা স্ট্যাটিস্টিক্স দিয়ে সব ইজিলি হয়, আমাদের কোনো অঙ্ক আসবে না। তো আমাদের যেটা মনে রাখা দরকার, এই যে 3টা জিনিস মনে রাখা দরকার। হ্যাঁ, যেটা নিয়ার জিরো ইন্ডিকেটস কোনো নাই, আর এক হচ্ছে পজিটিভ,
আর মাইনাস হচ্ছে নেগেটিভ বা ইনভার্স। ঠিক আছে, এই হচ্ছে কোরিলেশনটা। তারপরে আসতেছে রিগ্রেশন। এখানে আর আমি এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, এই যে এখানে বলে দিছে স্ট্রং নেগেটিভ, মডারেট নেগেটিভ, উইক কোরিলেশন, উইক পজিটিভ, মডারেট পজিটিভ, স্ট্রং কোরিলেশন। বুঝছেন, ওই যে যেটা ভাগ করলাম। হ্যাঁ, এই স্লাইডটা একটু দেখে যায় তাহলে হবে। এটা যদি ভাগ করি, 0.5 হচ্ছে মডারেট, 0.5 এর এদিকে হচ্ছে স্ট্রং, 0.5 এর নিচে এদিকে হচ্ছে উইক। আর একইভাবে পজিটিভের ক্ষেত্রে 0.5 এর এই পাশে হচ্ছে বাম পাশেরটা হচ্ছে উইক, 0.5 এর ওই পাশেরটা হচ্ছে যে স্ট্রং। এটা মাথায় রাখেন। এখন নোয়াখালীর মতো প্রশ্ন করেন না যে 4.9 বা 0.49, সেটা কই দিব, এই পাশেই দিব। উইকে দিব না স্ট্রং এ দিব, মডারেটে বলে দিব এটা। আচ্ছা, এই যে এক্স আই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, এইটার এই যে এখান থেকে এটা হলো সূত্র দিয়ে করা আর কি। এটা আপনারা সরাসরি কি দিয়ে বের করতে পারবেন, মানে কি বলে, এক্সেল এ সরাসরি করতে পারবেন। এটা তো অলরেডি করাইছেও। আহ, এটা দেখে তো লাভ নাই, ওই যে একটা বলছিল। এরপর আসছে রিগ্রেশন। রিগ্রেশনের ক্ষেত্রে উম, একই জিনিস, মানে ওইটা পারলে এটা অটোমেটিকই পারা যাবে। তো আসলে এই অ্যানালাইসিস করতে হচ্ছে যে এখানে আমাদের একটা সূত্র আছে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স, বা এটা প্রফিটেরও সূত্র বলে, অনেক সময় অন্য কিছু বলে। এ হচ্ছে কনস্ট্যান্ট, বি হচ্ছে এ, আর বি হচ্ছে যে আপনার স্লপটা নির্ধারণ করে। তো আপনার যে এত ইউনিট বাড়লে আমার সেলস কতটুকু, আর আপনি কিছু করেন আর না করেন, অর্থাৎ যদি কথার কথা এই যে এইটা আমরা গতকালকে শিখছিলাম না, ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট। যদি এটাকে আমি কস্টের একটা দিই, কস্টের যদি ইকুয়েশন দাঁড়ায় করাই, এ প্লাস বি এক্স, মানে এটা হচ্ছে ফিক্সড কস্ট এফসি। আর বি হচ্ছে যে যে ইউনিট হবে, বির ওই ইউনিটের, এই বি হচ্ছে স্লপটা, আর এক্স হচ্ছে ইউনিট। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এই টোটাল কস্টের একটা আমি ইকুয়েশন দাঁড়াবে যাবে। এটা দিয়ে অনেক, এটা দিয়ে আবার প্রফিট হইতে পারে। প্রফিটের সূত্র এটা হতে পারে আপনার ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স বা এমসিএক্স, বিভিন্ন ভাবে বিভিন্ন জন ডিনোট করে। তাহলে আপনি কিছু করেন আর না করেন আপনার এত টাকা বিক্রি হবেই। কিন্তু যদি এক্সট্রা ইফোর্ট দেন তাহলে আরো বেশি বিক্রি হবে। এই এই সূত্রটা দিয়ে এটার সূত্র ইন্টারপ্রেশনটা হচ্ছে এইটা। হুম। তো আহ এখানে তেমন আর কিছু নাই। যদি কিছু জানার থাকে বলেন, আমি আরেকটু ক্লিয়ার করে দিব। এটার ইম্প্যাক্ট কি হবে, মানে অঙ্ক বাদ দিয়ে যদি বলা যায় রিগ্রেশন অ্যানালাইসিস জিনিসটা কি, বা এটা কি কি করো কোরিলেশন, এজ এ ম্যানেজার? হ্যাঁ, কোরিলেশনের ক্ষেত্রে আমার দেখা যায় যে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, বা আমি অন্য অন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে রিলেশনটা কেমন। সাপোজ আপনি মনে করেন যে রিসেশনের সাথে, রিসেশন হইলে কি হবে বলেন তো, রিসেশন যদি হয় তাহলে রিসেশন হইলে এমপ্লয়মেন্টের সম্পর্ক কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। রিসেশন হইলে এমপ্লয়মেন্ট বাড়বে না কমবে? কমবে ভাই। কমবে। তাহলে এটা প্লাস হতে হলে এটা মাইনাস হবে, তাহলে নেগেটিভ রিলেশন। এই যে এই জিনিসগুলোই আসবে আর কি আপনার, বা আপনার ইমপ্লিকেশন গুলোই হচ্ছে এইটা। এখন অনেক ফ্যাক্টর আছে আপনার, মনে করেন যে সেলস বাড়াইতে হবে। সেলস বাড়াইতে গেলেন, আপনি একটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করলেন বা দেখলেন যে এটা কিরকম, কিন্তু আদার ফ্যাক্টর গুলো কিন্তু আপনি কনস্ট্যান্ট রেখে দিতে। গতকালকে আমি বলছিলাম সেটিরাস ফেরিবাস যেটা বলে ইকোনমিক্স এর ভাষা, এখানে কিন্তু আপনি মাল্টি 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 ভেরিয়েবল দিয়ে কিন্তু কাজ করতেছেন না, কিন্তু আমাদের কিন্তু মাল্টিপল রিগ্রেশন দিয়ে দেখাইছিল যে এটার সাথে রিলেশন কেমন, ওইটার সাথে রিলেশন কেমন। ওই হুম। জিনিসটাও কিন্তু আমার ডিসিশনের ক্ষেত্রে কাজ লাগবে। কিন্তু এখানে হচ্ছে যে আমি একটা চলক দেখতেছি, মানে একটা সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে আমি কাজ করতেছি। তো শুধু সিঙ্গেল ভেরিয়েবলের উপরে নিয়ে কিন্তু আমি কোনো ডিসিশন নিতে পারি না, কারণ হুম। আদার অনেকগুলো ফ্যাক্টর আছে। তো সেই ফ্যাক্টর গুলো যখন আমি কনসিডার করব, তখন আমার ডিসিশন, মানে প্রম ডিসিশন বা ইফেক্টিভ ডিসিশন নিতে তখন কিন্তু সাহায্য করবে। এখানে এই কথাগুলোই লিখবেন আর কি, বা বলবেন। আচ্ছা। ঠিক আছে, জি। ওকে, তাহলে এইটাও আমাদের গেল। এইবার আসি স্যারের আগেরটাতে। স্যারের প্রথমে যেটা ছিল বিজনেস অ্যানালিটিক্স, একটু নিয়ে কথা বলছিল আমাদের মুস্তাক স্যার। আচ্ছা, কেউ একজন যদি বলেন তো, বিজনেস অ্যানালিটিক্স আগে আমি লিনিয়ার প্রোগ্রামিংটা আগে পড়ি। এটার ক্ষেত্রে আমি আপনাদের জন্য, আমি আপনাদেরকে দিব আহ, একটা একটা জিনিস, এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি। এটা
তৈরি করছি নিজে নিজে। কোথায় রাখছি? PDF। আল্লাহু আকবার। এইটার ক্ষেত্রে এই যে এইটা লিনিয়ার প্রোগ্রামিংটা বোঝার জন্য এইটা হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করছি এদিক ওদিক থেকে নিয়ে একটু করতে। লিনিয়ার প্রোগ্রাম আমি ক্লাসের শুরুতে বলছিলাম, লিনিয়ার প্রোগ্রামিংটা হচ্ছে মূলত হচ্ছে বেস্ট আউটকাম বের করা। বেস্ট আউটকামের ওই হচ্ছে স্টিম জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। হ্যাঁ, তো তো এর ভিতরে কি করতে হবে, আপনি ইমাজিন করতে হবে বা আপনার যে কোনো, যে আমরা বলতেছিলাম যে আপনার কতগুলো জিনিস আহ, থাকবেই। আপনার বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো আছে, এটাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং এর যদি মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হচ্ছে যে কস্ট মিনিমাইজেশন বা কস্টে কমানো। হ্যাঁ, এখন এগুলোর লিনিয়ার প্রোগ্রামিং এর কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন অবজেক্টিভ। অবজেক্টিভ দুইটা। অবজেক্টিভ হচ্ছে দুইটার মধ্যে কি কি, কি করলাম, কোথায় কি? অবজেক্টিভ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার এই যে দেখেন, ওয়ান টু ম্যাক্সিমাইজ প্রফিট আর মিনিমাইজ হচ্ছে কস্ট। এটা কস্ট। হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকবে, লিমিটেশন ফ্যাক্টর বা রুলস থাকবে। হ্যাঁ, যেমন আমাদের এই এখন আমাদের দুনিয়াতে লিমিটেড কি, লিমিটেড হচ্ছে টাইম, লিমিটেড হচ্ছে র মেটেরিয়ালস হতে পারে। হ্যাঁ, আমার অন্য টাকা টুকারও লিমিটেশন থাকতে পারে, আমার কনস্ট্যান্ট দিয়ে দিলাম, হ্যাঁ এই কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, কনস্ট্যান্ট আর হচ্ছে রিস্ক এর মধ্যে পার্থক্য কি বলেন তো, বা অ্যাজাম্পশনের মধ্যে পার্থক্য কি? কনস্ট্যান্ট হচ্ছে যেটা আসলে একটা পারপাসের সার্ভ করার মধ্যে বাধার কাজ করে। আর রিস্ক তাহলে হচ্ছে যে রিস্ক হচ্ছে আপনার রিস্কের সাথে অপরচুনিটি ইনভলভ। রিস্ক থাকলে সেখানে লস হওয়ার প্রবণতাও থাকবে, প্রফিট হওয়ার প্রবণতাও থাকবে। গুড। আর অ্যাজাম্পশন? অ্যাজাম্পশন ডোন্ট লাইক নো। জানি না আর কি, মাঝামাঝি কন্ডিশন। না, আচ্ছা ঠিক আছে, আসলে না। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, আপনারা হয়তো ক্লিয়ার করবেন না, আমার সাথেও ভ্যালুয়েট করতে পারবেন। অ্যাজাম্পশন হচ্ছে এই যে মেট্রো রেল যেটা করছে, মেট্রো রেল, মেট্রো রেল করছে না, মেট্রো রেল ধরছে। কেউ কি মেসেজ দিল ভাইয়া? আমি ওকে, ঠিক আছে, নো ইস্যু ভাই। আহ, তো অ্যাজাম্পশনের ক্ষেত্রে হচ্ছে যে কি, অ্যাজাম্পশন হচ্ছে আমি ধরে নিলাম, যে ধরেই নিছি যে মেট্রো রেল করার সময় যে 5 লাখ লোক কি করবে, প্রতিদিন যাতায়াত করবে। এটা হচ্ছে অ্যাজাম্পশন। এবার আসি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে স্ট্রেট আপনাকে, লাইন। হ্যাঁ স্ট্রেট লাইন না, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে বলছে আপনাকে 10 কোটি টাকার মধ্যে এবং 2 বছরের মধ্যে মেট্রো রেল প্রজেক্টটা শেষ করে দিতে হবে। আপনাকে লিমিটিং করে দিছি, লিমিটিং। আপনি আচ্ছা। যেটা বলছেন বাধা, বাধা না, এটা হলো আপনাকে ব্যারিয়ার দিয়ে দিছে, মানে বা একটা, ফ্রেম। হ্যাঁ একটা জায়গা দিয়ে দিছে, এটা বাউন্ডারি, আমরা যদি বলি বাউন্ডারি দিয়ে দিছে, বাউন্ডারি দিয়ে দিছে। আর রিস্কটা আপনি একদম পারফেক্ট ভাবে বলছেন সিয়াম ভাই, যে এইটা দুই দিকেই হইতে পারে, আমার পজিটিভ আউটকাম হইতে পারে, আমার নেগেটিভ আনসার্টেন, সেটা হচ্ছে রিস্ক। তাহলে আমি তিনটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি কিনা, কনস্ট্যান্ট, রিস্ক আর অ্যাজাম্পশন, ক্লিয়ার? জি 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 ভাই। ভাই, ক্লিয়ার। ওকে ভাইয়া। তাহলে এই কনস্ট্যান্ট আপনার থাকবে এই লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। দেন আসতেছে ডিসিশন ভেরিয়েবল। ডিসিশন ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আপনি আসলে কি করবেন, আহ, যাবেন কি যাবেন না এরকম থাকে। নন নেগেটিভ এর ক্ষেত্রে হচ্ছে আপনার যেই ভেরিয়েবল গুলো থাকবে এক্স এবং ওয়াই বা প্রোডাক্ট যেটা, এটা কখনোই মাইনাস হইতে পারবে না। হ্যাঁ, মাইনাস 1 হইতে পারবে না।
আবার এটা -2 হইতে পারবে না, হয় 0 হবে নাহলে 1 হবে, যে কোনো একটার মধ্যে, অর্থাৎ পজিটিভ। 0 কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। পজিটিভ, অর্থাৎ যে এটা যাবে। দেন হচ্ছে লিনিয়ারিটি, অর্থাৎ হচ্ছে যে লিনিয়ারিটি মানে কি? লিনিয়ারিটি মানে বলুন তো। সোজা। সোজা, হ্যাঁ এই যে একদম, হ্যাঁ সুন্দর বলছেন, সোজা মানে রিলেশন হতে হবে, হয় এই পাশ, নয় এই পাশ, নয় এই পাশ, নয় এই জিগজ্যাগ হবে না, এটা লিনিয়ার না। ঠিক আছে, এই দিস ওয়ান ইজ নট লিনিয়ার, এটা লিনিয়ার, এটা লিনিয়ার, এটা লিনিয়ার। হ্যাঁ, তো এই এই হলো রিকোয়ারমেন্টস। লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এগুলো হচ্ছে রিকোয়ারমেন্টস। তারপরে আসতেছে ওই যে আমরা একটু আগে বললাম কনস্ট্যান্টের পর বেসিক অ্যাসাম্পশন, আমাকে ধরে নিতে হবে আর কি। বেসিক অ্যাসাম্পশনের মধ্যে কি কি আছে? বেসিক অ্যাসাম্পশনের হচ্ছে প্রপোর্শনালিটি, অ্যাডিটিভিটি বা ডিজিবিলিটি, হ্যাঁ, তারপরে সার্টেনিটি। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ইলাস্ট্রেশন দিচ্ছি, এই যে দেখেন, যে একটা প্রোডাক্ট তার আছে যেটা 3 টাকা প্রফিট দেয়, আরেকটা প্রোডাক্ট আছে যেটা তার 5 টাকা প্রফিট দেবে পার ইউনিট, এবং তার কি আছে, 100 ঘন্টা হচ্ছে লেবার আর 180 হচ্ছে যে র মেটেরিয়ালস আছে ইউনিটস। তাহলে এই দুইটা কি? লিমিটেশন, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তারপর বলছে প্রোডাক্ট এ রিকোয়ার্স 4 আওয়ার্স লেবার, 6 ইউনিটস অফ ম্যাটেরিয়াল। আর এটা হচ্ছে যে ঘন্টা লাগে 4 ঘন্টা লেবার লাগে আর 6 ইউনিট ম্যাটেরিয়াল লাগে, আর এটার ক্ষেত্রে 6 ঘন্টা লেবার লাগে আর 3 ইউনিট ম্যাটেরিয়াল লাগে। এই হলো কথা। তাহলে এখন আপনি আস্তে আস্তে ইকুয়েশন দ্বারা করান। ওইখানে একটু, হ্যাঁ, ইকুয়েশনটা দিই। হ্যাঁ, এখন আমি ইকুয়েশনে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে x1, তারপরে x2। হ্যাঁ, আমার নাম্বার ডিনোট X1 করতে, X2 কোনটা? আমার প্রোডাক্ট এ হচ্ছে x1 আর প্রোডাক্ট বি হচ্ছে x2। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে যে আমার অবজেক্টিভ ফাংশন লিখবো, তাহলে আমি ম্যাক্সিমাইজ করবো কিভাবে? হ্যাঁ, তো এই ম্যাক্সিমাইজের জন্য আমার ফাংশনটা আসতেছে। হ্যাঁ, বলতেছে কি, আপনি 3 ইউনিট বিক্রি করতে পারবেন এ, তাহলে x1 3 × x, আর 5 ইউনিটের জন্য হচ্ছে যে পার ইউনিটের প্রফিট কত পাবো, তাহলে 5x। হ্যাঁ, 3x, এবং এই যে 3x প্লাস হচ্ছে 5x, এটা হচ্ছে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন। দেন হচ্ছে যে আপনার এবার কনস্ট্যান্ট লাগেন। কনস্ট্যান্টের ক্ষেত্রে কি আছে? কনস্ট্যান্টের ক্ষেত্রে বলতে 100। 100 যদি করি সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে লেস দেন কত হবে? এই যে 4 আমার কত দূর লাগে, x1 এর জন্য কতটা লাগে? 4 ঘন্টা আর 6 ইউনিট। তাহলে আহ, এই যে 4x আর হচ্ছে এটার ক্ষেত্রে 6, যদি তার ভিতরে আমার কত, 100 ঘন্টার মধ্যে, তাহলে 4x আর হচ্ছে 6x2 আর কি, বা 6y যদি x2 আর কি, তাহলে হচ্ছে 100 ঘন্টার ভিতরে হবে। আরেকটা ম্যাটেরিয়ালের কনস্ট্যান্ট কি? ম্যাটেরিয়ালের কনস্ট্যান্ট বলছে 180, কত ইউনিট? x1 এর জন্য হচ্ছে 6 আর x2 এর জন্য হচ্ছে 3। দেখেন, তাহলে 6x আর 3x লেস দেন হচ্ছে 180। আর নেগেটিভিটি রাখা যাবে না, তাহলে x1 গ্রেটার দেন 0, x2 গ্রেটার দেন 0। আর আমার প্রফিট ম্যাক্সিমাইজ হবে কিভাবে? প্রফিট ম্যাক্সিমাইজ হবে এই যে জেড ইকুয়াল টু হবে আমার আহ এই যে জেড ইকুয়াল টু হবে আমার, প্রফিট ম্যাক্সিমাইজ হবে এইটাতে। জেড ইকুয়াল টু হবে আমার 3x1 প্লাস হচ্ছে 5x2। এটা হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশনের মূল সূত্র। আচ্ছা, এই ইকুয়েশন ড্র করাটা বুঝছেন কিনা, নাকি আরেকবার না না, বলবো? জেড কোথা থেকে আসবে? জেড তো ম্যাক্সিমাইজ। আচ্ছা, প্রথমে বলছে কি? প্রথমে বলছে প্রোডাক্ট এ তৈরি করতে, প্রোডাক্ট এ থেকে আপনি প্রফিট পান হচ্ছে 3 টাকা। হ্যাঁ। প্রোডাক্ট বি হচ্ছে এ সমান সমান x1, আচ্ছা। বি সমান সমান x2। এটা তো বুঝছি। তাহলে হ্যাঁ। প্রফিট যদি ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে আমার কত ইউনিট বিক্রি করতে হবে এইটা, আর কত ইউনিট বিক্রি করতে হবে এইটা। তাহলে আমার ইকুয়েশন হচ্ছে জেড। আচ্ছা। জেড এর তাহলে এক্স ইউনিট আমি জানি না, ইউনিট জানি না, কিন্তু ইউনিটের প্রাইস জানি কত করে, 3 টাকা করে। প্রাইস ইন্টু হ্যাঁ। ইউনিট আমি জানি না, প্লাস হচ্ছে প্রাইস হচ্ছে কত 5, আর ইউনিট হচ্ছে কি x2। এখানে এই x1 আর x2 আমাকে বের করতে হবে, এই দুইটা হচ্ছে বের করতে হবে। যেটা জায়গাতে এই জেড এর মান হাইট ভ্যালু দিবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাইজ, প্রফিট ম্যাক্সিমাইজ, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং।
এখন আমার এটার জন্য এই এই ইকুয়েশনের জন্য আমার আবার কনস্ট্যান্ট দিয়ে দিছে, 180 100। তাই এটা তৈরি হুম। করতে আবার প্রোডাক্ট এ তৈরি করতে লাগে 4 ঘন্টা, প্রোডাক্ট বি তৈরি করতে লাগে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা হলে তাহলে কত, 4x1 প্লাস হচ্ছে 6x2, এটা কি লেস দেন ইকুয়াল টু হচ্ছে আমার 100, 100। 100। আর এটার ক্ষেত্রে আমার কত আছে, 6 আর হচ্ছে 3, তাহলে 6x1 প্লাস হচ্ছে 3x2 লেস দেন ইকুয়াল টু 180। আমার যতটুকু মনে পড়ে এই শুধু ইকুয়েশনটা ড্র করলেই নাকি হবে, আমি জানি না অঙ্ক করতে বলছে কি বলে নাই আপনারা। এটাই না, এই এটাই বলছে ভাইয়া, কোশ্চেনটা এটাই। তাহলে আমরা এই ইকুয়েশন যেহেতু ড্র করতে পারছি বা শিখছি, এইটাই আমার মনে হয় যথেষ্ট এনাফ আর কি। আরো যদি বলেন আরো ডিটেলস অঙ্ক করে আমি দেখাতে পারবো, এখানে কোনো মানে সমস্যা নাই আর কি। আমার মনে হয় বাড়তি শিখে কি লাভ আছে কিনা জানি না আর কি। 4x 6x। ভাই ওই যে X1 আর X2 জিরোর মানে জিরোর নিচে হইতে পারবে, নেগেটিভ ভ্যালু হইতে পারবে না, কেন এই নেগেটিভ বিষয়টা আর হইতে কি পারবে না মানে বলেন তো? এই যে আপনি হ্যাঁ এখানে হ্যাঁ আসেন এখন এখন হ্যাঁ এই হ্যাঁ, তো এটা ভাই X1 X2 মানে তো এটা আসলে মাথায় রাখতে হবে আর কি। প্রোডাকশন মানে কি কত ইউনিট প্রোডাকশন প্রোডাকশন, হবে, প্রোডাকশন ইউনিট তো কি আসলে নেগেটিভ জিরো হয়? হবে না বা নেগেটিভ হবে না। ইম্পসিবল, নেগেটিভ, নেগেটিভ জিরো এক্স্যাক্টলি। হবে, হবে, নেগেটিভ হবে ইম্পসিবল। না। সেজন্যই Okay. x1 গ্রেটার দেন 0 হবে, x2 গ্রেটার দেন 0 হবে। এখন কি এইটা পরিমাণ আবার না লিখলে মানে ঝামেলা হবে আর কি। না, এটা লিখতে হবে। এটাও হ্যাঁ এটাও হ্যাঁ, এটাই। এটাও ইকুয়েশন ড্র কন্ডিশন, করার একটা পার্ট, কন্ডিশন। জি, কন্ডিশন। তাহলে এতটুকু ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার ভাই। আপনার আপনার বুঝছেন কিনা? আমার মনে হয় আর জি ওই জি যে ভাই। ম্যাক্সিমাইজ করার দরকার হয় না, তারপর আমি এখানে এখানে ভাই টাইমের কোনো রিফ্লেকশন কি আসবে ইকুয়েশনে? কোন টাইমের রিফ্লেকশন এই ভাইয়া? যে 100 ওয়াটস এ লিমিট করে দিচ্ছে লেবার আবার। হ্যাঁ, ও তো এটা আসছে তো, ও তো এই 100 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, আর 100 ইউনিট র মেটেরিয়ালের বেশি ইউজ করতে পারবে না। তো সেজন্যই তো তার x1 তৈরি করতে লাগে 4 ঘন্টা, প্লাস x2 তৈরি করতে লাগে 6 ঘন্টা, যেটা লেস দেন ইকুয়াল টু হবে কত, 100, গ্রেটার দেন আচ্ছা, না, লেস দেন ইকুয়াল টু টাইমের সাথে টাইম, রাইট রাইট রাইট, আমি টাইমের এটা সাথে খেয়াল টাইম। করি নাই। এবার আচ্ছা আছে আচ্ছা। এইটা, এটা ক্ষেত্রে 6 ইউনিট, তাহলে x1 6 ইউনিট প্লাস হুম, 3x2 লেস দেন ইকুয়াল টু কত ইউনিট, 180। 180। 180, Yes, রাইট। এই হলো। আর জেড জেড হচ্ছে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ হবে কিভাবে, 3 × x1 প্লাস এই যে প্রফিট হলো 5 × x2। আর আমার বের করতে হবে এই যে x1 আর x2 বের করবো, যেই সংখ্যা বের হবে সেটা দিয়ে গুণ করলে যেটা বের হবে সেটা হচ্ছে হাইস্ট ভ্যালু। রাইট। এইটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। এই তিনটা জিনিসই মূলত আমার মনে হয় যে যে ক্লাসগুলো যা করছি টরছি সেখান থেকে এইটাই মনে হয় দেওয়ার কথা ছিল আর কি। এইখান থেকে এই ইকুয়েশন থেকে ড্র করতে বললে হুম আহ, ওই যে যে ইয়েটা ড্রটা ছিল হুম প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য, হুম হুম ওইটা ওইটা কি আসতে পারে বা ওইটা কিভাবে কিরকম হইতে না পারে? ভাই, পুরোটা ওটা এক্সেল দিয়ে বের করে আর কি, এটা এক্সেল দিয়ে ভ্যালু করা যায়, যেটা হাতেও দেখাইছিল। করা যায়। হাতেও হাতে করা যায় দিতে কাগজ কলম ইকুয়েশন লাগবে, থেকে। এই যে আমি এখানে করে হ্যাঁ দিছি, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। বুঝছেন, এই যে এইভাবে করে করে করতে পারেন। এটা তো ইকুয়েশনের এগুলো নর্মাল ইকুয়েশন হচ্ছে, মানে ওই যে আমরা ফাংশন করি না, যোগ বিয়োগ, হ্যাঁ এই লেস দেন পরে সমান সমান আনে, সমান সমান আইনে হচ্ছে যে 100 করে এক্স এর মান ওয়াই এর মান বের করে, x1 x2 এর মান বের করে তখন বসায়, হুম হুম। তারপরে দুটো ড্র করে। এটা তো শুধু 2 লাইন করছে, আমি তো সিম্পল দিয়ে বুঝাইছি আপনাদেরকে যাতে বুঝতে সোজা হয়ে হয়। এখন আসেন স্যারদের লেকচারে, স্যারের লেকচারে। স্যার কোথায়, স্যার এই যে স্যার, স্যারের লেকচারে এই যে দেখেন এই জিনিসগুলোই আছে, গল্প গুজব যা এতক্ষণ আলোচনা করছি এইটাই। এই যে দেখেন এই যে অ্যাডিটিভিটি, ডিজেবিলিটি, প্রফেশনালিটি, এগুলো কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করছি, হ্যাঁ ওখানে লেখছিও। আচ্ছা, এত দ্রুত দ্রুত যায় কেন ভাই, এত দ্রুত যাওয়া যাবে না। এটা গেলাম বেসিক অ্যাজাম্পশন। এই এক্সাম্পল দিছে, এই যে লেবার 9 আওয়ার্স আর এগুলো 6 আওয়ার, উড লাগে 12 সেফটি 16 সেফটি, ইউনিট প্রফিট এত এত। এখানে কিন্তু 3টে ভেরিয়েবল, বুঝছেন, লেবার, উড, আর হচ্ছে প্রাইসও দিছে। হ্যাঁ, তার ভিতরে বলছে দেয়ার আর 200 লস, এত আওয়ার লেবার, এত সেফটি উড অ্যাভেলেবেল। এই যে এগুলো হচ্ছে তার হচ্ছে যে কি, এগুলো কি বলেন তো? কনস্ট্রেন্ট। কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট। তাহলে আমার এরপরেরটাতে দেখি, আন্ডারস্ট্যান্ডে বললেন x1 তৈরি করতে হবে, x2 তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাইজ হবে কিভাবে, ম্যাক্সিমাইজ হবে এইটা ইনটু হচ্ছে কি x1,
আর এইটাই ইন্টু হচ্ছে x2, দুইটারে প্লাস করলে আমার ম্যাক্সিমাইজ হবে। দেখেন সূত্রটা আসে কিনা, এই যে দেখেন আসছে সূত্র, এই যে জি জি। বুঝতে পারছি। এটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশনের সূত্র। দেন আসি কনস্ট্যান্ট কি কি আছে আমার। কনস্ট্যান্ট হচ্ছে, এখানে আসেন দেখেন একটা লাগে বলছিল না, এই যে দেখেন 1 ইউনিট লগ লাগে, 1 ইউনিট ওয়াইও লাগে 1 ইউনিট। লগ হচ্ছে কত আছে 200, লগ হচ্ছে 200 না, তাহলে হচ্ছে কি x1 প্লাস হচ্ছে x2। দেখেন x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু হচ্ছে 200। বুঝছি? এই আমি আসি না, শুনতেছে না? জি জি এক্স শুনতেছি। হ্যাঁ, ওয়ান আর বুঝতে এক্স পারছি ভাই। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, তারপরে এইটা এটা আমার তো তিনটা কনস্ট্যান্ট, এটা তিনটা কনস্ট্যান্ট না। আচ্ছা এখানেই আমি থাকি, এখানেই থাকি, অন্য জায়গায় না যাই, অপর পৃষ্ঠে না যাই, এখানেই আমরা ড্র করি। হ্যাঁ হ্যাঁ প্রথমে হচ্ছে জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। ম্যাক্সিমাইজেশন। ম্যাক্সিমাইজ। তাহলে আগে লিখবো x1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে কিনা? এখন x এক্স জেড হবে, ওয়ান গ্রেটার দ্যান জিরো। হ্যাঁ এটা তো নেগেটিভ হবে না, ওই যে আমরা বলছি না নেগেটিভ হবে না, x2 নেগেটিভ হবে না। তাহলে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে কত? তাহলে হচ্ছে যে 350 প্রাইস ইন্টু x1 প্লাস হচ্ছে 300 x2। ক্লিয়ার? এটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ম্যাক্সিমাইজেশনের, ভাই। ম্যাক্সিমাইজেশনের। হ্যাঁ ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে। ভাই বলেন। কোয়েশ্চেনটা হলো হচ্ছে যে এই ধরনের যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে আমরা x1 অথবা x2 যেটাকে আমরা ইউনিট বলতেছি বা হুম এটাকে আমরা, এটাকে আসলে এটা যে আসলে কোনটাকে মিন করবে, এইটাকে আমরা এই কোয়েশ্চেনটা দেখে বুঝবো কিভাবে? মানে আমি যদি যে কোনো আহ, একটাকে নিতে পারেন, এটাকে এটাকে x1 দিলে সবসময় এটারে এই জিনিসের এক্স এর গুলা ওয়ান এরটা বলবেন। এটা যদি x2 ধরেন তাহলে এটা সবগুলো x2 ধরবেন। মানে এটা আচ্ছা। এটা জায়গায় যাতে চলে না যায়, এটা এই জায়গায় মানে আপনি লেবারেরটা এটারে ধরছেন x1, এটারে ধরছেন x2, আবার উডের ক্ষেত্রে এটারে ধরছেন x1, এটারে ধরছেন x2, তা যেন হয় না। হুম। বুঝছি? ওই ডেটা গুলাকে একটাকে, যেই সাইডটা ধরবো কলামটাকে ওইটাই এক্স ওয়ান ধরবো, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ডেটার কলামের যেটা আরেকটা ধরবো সেটাকে এক্স টু ধরবো, হ্যাঁ, আরেকটা যদি ডেটার কলাম থাকে এক্স থ্রি ধরবো, এইভাবে। জি জি জি। তাহলে এখন আমাদের এখন আসতেছে, এই কই গেলি তুই? ঠিক আছে। তাহলে প্রথমে আমরা করে নেবো কি প্রফিটটা হ্যাঁ প্রফিটটার সূত্র জেড লিখুন, দিয়ে। ম্যাক্সিমাইজ, এই যে এটা দিয়ে। এখন লিমিটিং এর বা সূত্র, বা কস্টের ক্ষেত্রে হলে মিনিমাইজ করতে হবে আর কি, তখন কষ্টের ক্ষেত্রে আবার মিনিমাইজ, উল্টা কিন্তু। মিনিমাইজ হ্যাঁ করতে হবে। কষ্টের ক্ষেত্রে হলো মিনিমাইজ। আচ্ছা হ্যাঁ এটা ম্যাক্সিমাইজ এর ক্ষেত্রে এটা। আচ্ছা এখন আসেন, আহ এইটা কনস্ট্যান্ট বলছে দেয়ার আর 200 লগস, তাহলে একটা লাগে। তাহলে x1, ওয়ান তো ওয়ান, ওয়ান তো ইউনিট গুণ করার দরকার নাই, প্লাস ওয়ান না দিলেও চলবে, x2 ইকুয়াল টু গেটার লেস দেন ইকুয়াল টু কত? 200। 200। 200। লেস দেন ইকুয়াল টু 200, এই যে। আর উড লাগে 12 সেফটি, 16 সেফটি। তাহলে 16 x1 প্লাস হচ্ছে 12 x2 লেস দেন ইকুয়াল টু কত? 2800। বলেছো না 12x1? হ্যাঁ 12 x1 তো দিছি। 12 না, উল্টা হয়ে 16 গেছে। x1 হয়েছে। ও সরি এখানে সরি সরি লাল সরি। কালিটা ব্যবহার করেন না ভাই, এখানে একটু অন্য কালি ব্যবহার করেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, দেখতে সমস্যা হচ্ছে, দাঁড়ান ভাই, আমি আবার লিখবো না, সমস্যা নেই। ভাই ভাই তো আমরাই, কোনটা দিব এই তো। এখানে মনে হয় 12-র কালো জায়গায় দেবে। 16 হবে আর 16-র জায়গায় 12 হবে। জি জি বুঝছি, একটু দাঁড়ান এখানে। এটা এটা দেখা যায় না না। ব্ল্যাক। সাদা সাদা। হ্যাঁ ব্ল্যাক। না না, সাদা আবার ওখানে গ্যাঞ্জাম হয়ে উঠে যাবে। যাবে। তাহলে ব্ল্যাক। পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক নীল দেন, নীল 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 নীল। না না, নীল বা সবুজ। মানে রয়্যাল ব্লু। রয়, হ্যাঁ সবুজ সবুজ দিব। দেন। দাঁড়ান এটা একটু গাঢ় করে দিই। সাদা হ্যাঁ, ছাড়া দিলেই হবে, সাদা ছাড়া গাঢ় করে দিলেই হবে। আচ্ছা তাহলে একটা একটা করে আসি। প্রথমে হচ্ছে জেড। জেড মানে কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট হবে x1 হচ্ছে কত? 350। 350। তাহলে তিনশো এই দিক পঞ্চাশ থেকে গেলে হ্যাঁ 350, আর এক্স টু 300। 300
ইন্টু x2 গেল এটা। তারপর হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে 200 লগ। 200 লগ হচ্ছে x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু 200। ক্লিয়ার? তারপর হচ্ছে লেবার 9 এবং 6, তাহলে 9x1 1 প্লাস হচ্ছে 6x2 লেস দেন ইকুয়াল টু লেবার কত? 1566 1566। তারপর হচ্ছে উড। উড হচ্ছে 12 সেফটি, তাহলে 12x1 প্লাস 16x2 লেস দেন ইকুয়াল টু 2880। 2880। এই হলো আমার ইকুয়েশন। আরেকটা জিনিস ভাই দেখবেন, এখানে এখানে কি কখনো গ্রেটার দেন ইকুয়াল আসে? মানে কখনো আসতে পারে? আসতে পারে, এটা তো বলছেই। না, আসবে না, লিমিটিং ভেক্টর তো কনস্ট্যান্ট। লিমিটিং, ওকে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট সব লেস দেন। লেস দেন লিমিটিং ওকে। ভেক্টর, যেটা দিন আসবে না। বুঝছি এটা। জি ভাই। জি জি ভাই। ভাই। তারপর তারপর হচ্ছে সলিউশন করছে, যোগ বিয়োগ করে এটা বের করে ফেলছে। এই হলো কাজ। আমার মনে হয় আমরা পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। শেষ করতে পারবো আশা করি। এতটুকুই ছিল আর কি আমাদের ডিডিএম এর। তাছাড়া আর যা আছে এগুলো তেমন কিছু নাই। আর গত দিনে মার্কেটিং এ তো আমরা অনেক কিছু বলছিলামও। আহ মার্কেটিং কি আর দরকার আছে তেমন কিছু আলোচনার দরকার? স্যার তো অনেক সুন্দর করে পড়াইছিল। আমি এটা দিয়ে দিব না, আমার যেটা বানাইছি এটা আপনাদেরকে দিয়ে দেবো না। প্লিজ ভাই। এটা এটা আমি দিয়ে দেবো। আর মার্কেটিং কি আলোচনা করার দরকার আছে নাকি কিছু করবো, পড়াশোনা করবো নাকি, না এমনি যাবো গা? এমনি পড়ে যান ভাই, তাহলে একটু আমাদের ভাই একবার মাথায় পড়ে গেলে থাকবে। ভাই খুবই ভালো হয় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ছিল, তাহলে এটা জিনিসটা ছিল, এখানে নগদে এটা নগদে ছিল, হয়ে গেল। এটা ছিল। আচ্ছা, আমি নিজেও মানে মার্কেটিং অত, মানে আমি একটা খালি কোর্স করছিলাম, বিএমআই। বিএমআই আছে না, বিএমআই করছিলাম আর কি, বাংলাদেশ ম্যানেজমেন্ট। 12 দিন না 13 দিনের একটা মার্কেটিং এর নিয়েছিলাম। ওখান থেকে একটু পড়াশোনা করছিলাম, তখন মনে আছে হালকা পাতলা। মার্কেটিং আমি কম পারি। আচ্ছা, উনার যেটাতে আমি দেখছিলাম, উম, মনে হয়েছে আর কি, উনি এখানে যে ফোকাসটা করছে পার্সোনাল সেলিং এর ক্ষেত্রে ফোকাসটা করছে। তো পার্সোনাল সেলিং এর ক্ষেত্রে, আচ্ছা এইটার আগে আমরা এইটা পড়ে আসি, ফারাদ স্যারেরটা পড়ে আসি। ফারাদ স্যারেরটা অনেক ভালো, ফারাদ স্যারেরটা আগে পড়ে আসি। আচ্ছা, ফারাদ স্যার যেখানে ফোকাস করছে ওইটা আমরা দেখতেছি পরে। প্রোডাক্ট মানে নর্মাল প্রোডাক্ট, প্রোডাক্ট মানে প্রোডাক্ট আপনি করছেন, প্রোডাক্ট কপি হবে। ফারাদ স্যার যেখানে ফোকাস করছে ব্র্যান্ডের ক্ষেত্রে, ব্র্যান্ড ইকুইটি, ব্র্যান্ড এগুলোর ক্ষেত্রে ফোকাস করছে। তো ব্র্যান্ড হচ্ছে ওই যে আমরা গতদিনও পড়ছি, ওই যে পজিশনিং, যেই ক্ষেত্রে সেগমেন্টেশন, টার্গেটিং এবং পজিশনিং। তো ব্র্যান্ড হচ্ছে ওইটাই সব সময় মনের মধ্যে গেঁথে থাকবে। হ্যাঁ, যখনই যাবেন স্বপনে এইটা। হ্যাঁ, যেমন আগে ছিল নোকিয়া, কথার কথা, যখন বাটন ফোন ছিল। হ্যাঁ, একটা সময়, এখন এনে অনেক সাবানের ভ্যারাইটি আছে। একটা সময় সবাই আমরা বাসায় দেখতাম লাক্স সাবান, আর হাত ধোয়ার জন্য হচ্ছে কসকো সাবান। আমি যদি ভুল না বলি, হয়তো অন্য কিছু ইউজ করছেন কিনা আমি জানি না, আমি ম্যাক্সিমাম বাসায় গেলে এইটাই আমি দেখতাম। তো ওটা একটা ভ্যালু ক্রিয়েট করছিল ওই যে ব্র্যান্ডের ভিতরে। এখনো কিন্তু লাক্স আছে, কিন্তু কষ্ট হারাই গেছে বা কোনোভাবে হারাই গেছে বা কিভাবে হয়ে গেছে। তো স্যার যেটা ফোকাস করছে, দেখেন, যে আপনার ওই যে বটম লাইন যেটা, হ্যাঁ, যে আপনার যেইভাবে হোক আপনাকে কাস্টমার রিটেন করতে হবে। কাস্টমার যদি রিটেন না করতে পারেন তাহলে আপনার বিজনেস সাস্টেন করবে না। সাস্টেনেবিলিটি এক জিনিস আর প্রফিটেবিলিটি আরেক জিনিস। আপনারা এটা তো বুঝেন মনে হয়, দুটোর মধ্যে তো পার্থক্য বুঝেন, প্রফিটেবিলিটি আর সাস্টেনেবিলিটির মধ্যে। জি সাস্টেনেবিলিটি ভাইয়া। হচ্ছে বিজনেসটা চালাই যায় নাকি ভাই, আর প্রফিটেবিলিটি যে কিছু লাভ হবে আর কি বিজনেস। প্রফিট করব খালি। শুধু প্রফিট করব। সাস্টেনেবিলিটির ক্ষেত্রে আমি সবকিছু ফোকাস করে, সাস্টেনেবিলিটির ক্ষেত্রে আপনি মনে করেন যে ব্যাপারটা এরকম যে লং টার্ম প্রফিট করার ব্যাপারটা কিরকম?
সাস্টেইন এক্স্যাক্টলি। করতে হ্যাঁ, হচ্ছে। আমি অনেকদিন সাস্টেন করব, অনেক কিছু চিন্তা করব, প্লাস হচ্ছে আমি আশেপাশের যারা স্টেক হোল্ডার, আচ্ছা এখানে স্টেক হোল্ডার যখন চলে আসছে, স্টেক হোল্ডার কাকে বলে একটু বলি তো। এটা কিন্তু আমাদের আইটি প্রজেক্ট বা আইটি ম্যানেজার যারা আছে সবাই খুব ভালো করে বুঝি। স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডারের মধ্যে পার্থক্য কি? একটা কোম্পানির সাথে জড়িত সকল ধরনের মানে ট্রানজেকশন যাদের সাথে হয় তারা সবাই হচ্ছে স্টেক হোল্ডার, আর শেয়ার হোল্ডার হচ্ছে যারা ওইখানকার শুধুমাত্র ওনার, যাদের শেয়ার আছে। আচ্ছা, স্টেক হোল্ডার হচ্ছে এক্সটার্নাল। স্টেক আর হোল্ডারটা এরকম না, টু হুম ইট মে কনসার্ন, ঠিক আছে, বিষয়টা এরকম না স্টেক হোল্ডারটা। স্টেক হোল্ডার কি স্টেক শুধু হোল্ডার হচ্ছে ট্রানজেকশন হলে স্টেক হোল্ডার হবে? না, যারা স্টেক হোল্ডার ইনভলভ আছে এক্সটার্নাল। প্রত্যেকটা আর আহ, যারা ভ্যালু অ্যাড করে। ভ্যালু এড করে, আচ্ছা আবার আরো একটা ওয়ার্ড আসছে ভ্যালু এড করে, আর কিছু দেখি বলেন তো। ওই যে ভাইয়া বললাম যে টু হুম ইট মে কনসার্ন। টু হোম ইট মে কনসার্ন, রাইট, এটা একদম পারফেক্ট আনসার। রাইট। তারপর একটু ভাঙ্গে বলি, মানে ইভেন কেউ যদি মনে করে যে সোজা কথা হলো ইকোনমিক্যালি কেউ যদি এফেক্টেড হয়, হ্যাঁ, বা ইম্প্যাক্টেড হয়, সেই স্টেক হোল্ডার, এটা যেইভাবে হোক। হ্যাঁ, এখন ইভেন সে ডিরেক্টলি হোক এবং যদি সে মনে মনেও ভাবে যে আমি এখান থেকে ইম্প্যাক্টেড হব। মনে করেন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য গেছিল, কিন্তু এখানে এই যে পরিবেশবাদী বেলা আছে না, বেলা, বেলারে দেখছিলেন, একটা সংস্থা আছে কিন্তু বেলা, ওরা কিন্তু মিছিল হট্টগোল বিভিন্ন দিনে করতেছে। তো ওরা কিভাবে রিলেটেড হইলো? ওরা রয়েছে ঢাকায়, রামপাল রয়েছে সেই ওখানে, হ্যাঁ, সুন্দরবনে। তো ওরা মনে করতেছে যে ওখানে যদি হয় ওই পরিবেশে গাছ কাটা হবে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হলে আমিও কোনো না কোনো ভাবে এই ক্ষতিগ্রস্ত ক্ষত- হবো। ক্ষতিগ্রস্ত হব। অতি ঝড়, অতি বৃষ্টি, হ্যাঁ, অনাবৃষ্টি, তারপরে আর্থকোয়েক, এগুলোর সম্মুখীন হব। তাহলে আমিও ইম্প্যাক্টেড হব, সেও তাহলে স্টেক হোল্ডার। তাহলে এখন আসি শেয়ার হোল্ডার। আপু একটু বলছিল যে শেয়ার হোল্ডার তো যারা সরাসরি শেয়ার হোল্ডার স্টেক হোল্ডার হতে পারে, কিন্তু স্টেক হোল্ডার আবার শেয়ার হোল্ডার নাও হতে পারে। হ্যাঁ, সকল স্টেক হোল্ডার মানে সকল শেয়ার হোল্ডার স্টেক হোল্ডার, কিন্তু সকল স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার না। তো শেয়ার হোল্ডার হচ্ছে সরাসরি যারা এখানে মালিকানার ভিতরে জড়িত, তারা হচ্ছে শেয়ার হোল্ডার। আরেকটা কি জানি বলছিলাম এখানে, ভুলে গেলাম। স্টেক হোল্ডারের সাথে আরেকটা কি জানি জিজ্ঞেস করছি, শেয়ার হোল্ডার স্টেক হোল্ডার আরেকটা কি জানি আসলো। ভাই ওই যে প্রফিটেবিলিটিটা কি, সাস্টেনেবিলিটি ওটা। ও, সাস্টেনেবিলিটি। আচ্ছা, সাস্টেনেবিলিটির ক্ষেত্রে, সাস্টেনেবিলিটির ক্ষেত্রে হচ্ছে যে আমি যে কোনো বিজনেস করব, আহ, আমি পরিবেশের ক্ষতি করব না, আমি আরেকজনের সম্পত্তি নষ্ট করব না। সাপোজ কথার কথা, আমি উপরে আছি, হ্যাঁ, পাহাড়ে একটা করলাম, নিচে একজন ছোট ব্যবসায়ী আছে, আমি ওখান থেকে বর্জ্য ফালাই, সে ধুয়ে চলে যায়, তাহলে এটা সাস্টেনেবল না। তো সাস্টেনেবল বিজনেস হচ্ছে ওইটাই, ওনার ক্ষতি না করে, একটা লোকেরও কোনো ক্ষতি না করে আমি সুন্দরভাবে যে বিজনেসটা করব, এবং আহ, মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করব না, পশু পাখির কোনো ক্ষতি করব না, পরিবেশের কোনো ক্ষতি করব না, প্লাস পরিবেশের রক্ষায় আমি সুন্দর ভূমিকা পালন করব। এই জন্যই ইটিটিপি, ইএফটি এগুলো কিন্তু আসছে। আপনার এই যে রানা প্লাজার পরে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক কিন্তু চেঞ্জ আসছে। যারা গার্মেন্টস সাথে জড়িত তারা দেখবেন, ইভেন ওই যে টঙ্গী, গাজীপুরে অনেক নালা নোলা একদম পুরো নীল লাল হয়ে রয়েছে। তো এখানে কিন্তু এখন না, এবার নারায়ণগঞ্জ সাইডেও এখানে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আগে ডাইরেক্ট বর্জ্যগুলো ডাইরেক্ট ফালাই দিত, হ্যাঁ, ডাইরেক্ট লাইন দিয়ে আপনার এখানে ফালাই দিত। তো এখন এগুলো একটু কম হয়। তো এই জায়গাটা হচ্ছে জায়গা যে সাস্টেনেবল হইতে হবে। তো সাস্টেনেবল হইতে হলে আপনাকে এই যে ব্র্যান্ড ইমেজ, হ্যাঁ, ব্র্যান্ড ইকুইটি তৈরি করতে হবে। এই ইকুইটি যদি না করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি আসলে সাস্টেন করতে পারবেন না। মাত্র একদিনের জন্য আসছেন, বিজনেস করছেন, চলে গেছেন, শেষ, আর কিছু নাই। তো এই যে এখানে যেটা বলছো, ব্র্যান্ড হচ্ছে আপনি প্রোডাক্ট যে কোনো সময় বানাতে পারেন, বেচতে পারেন, হ্যাঁ, আরেকজনের থেকে কপি করতে পারেন, আর আরেকজনের কিছু হইতে পারে, কম্পিটিটর থেকে নিতে পারেন, কিন্তু ব্র্যান্ড হচ্ছে ইউনিক। মনে করেন যে আপনার মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আসলে সৃষ্টি করছে বিভিন্ন ইউনিকনেস দিয়েই। আমি আপনাকে সব কিছু দিয়ে দিব, তারপরেও কিন্তু আপনি আমার মতো হইতে পারবেন না। আবার আমি আপনার মতো হইতে পারবো না। হয় আপনি আমার চেয়ে ভালো হবেন, নয় আমি আপনার চেয়ে খারাপ হবো, যে কোনো একটা হবে।
কিন্তু একদম হুবহু টপ টু বটম হবে। ইভেন এই যে দেখেন পরীক্ষার হলের কথা উদাহরণ দিলে ভালো লাগে। দেখবেন যে আমি আপনার খাতা থেকে দেখছি, লিখছি আপনি পাইছেন 40, আমি পাইছি 42। এরকম হয়েছে কিনা? না হয় নাই? হ্যাঁ, হয়েছে, আপনাদের জীবনে ঘটছে? ঘটছে এটা ভাই। কিন্তু হয়েছে। তো এইটাই হচ্ছে ব্র্যান্ডেড ভ্যালু, বা আপনার ভিতরে নিচে কিছু ইউনিকনেস থাকতে হবে, যেটা দিয়ে আপনি প্রোডাক্টটা অনেক দিন সাস্টেন করবেন, অনেক দিন রাখতে পারবেন। আপনার প্রোডাক্টের মানে আপনার বিজনেসের সাকসেসটা ডিফাইন করবে এটা দিয়ে। তো এরপরে ওই যে এর মার্কেটিং এর একটা পুরো প্রসেসটা দেখাইছিল স্যার। ইকুইটি ম্যানেজ করবো, ভ্যালু মিক্স, হ্যাঁ, ভ্যালু কিভাবে ডেলিভার। আচ্ছা, মার্কেটিং এর আগে ভ্যালু এডিশন বা ভ্যালু ম্যাপিং, ভ্যালু স্ট্রিম ম্যাপিং, এগুলো সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কিনা? হ্যাঁ, ভ্যালু 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 ম্যাপিং বলা হয় এটা। সিক্স সিগমা অনেক বেশি ইউজ হয়, বিভিন্ন প্রজেক্ট ইউজ হয়, আইটি প্রজেক্টের ক্ষেত্রে ইউজ হয়। সিক্স অর্থাৎ সিগমা একটা কি জিনিস ভাই? সিক্স সিগমা হচ্ছে প্রজেক্টের একটা জায়গা, এখানে মূলত ফোকাস করে ওয়েস্ট রিডিউসে, হুম। ইলিমিনেট ইলিমিনেট অফ ওয়েস্ট, মানে কোনো প্রকার ওয়েস্ট থাকবে না। এগুলো জাপানিজ টেকনোলজি বা জাপানিজ টার্ম। জেআইটি। জেআইটি একটা, জেআইটির একটা 5S, সিক্স সিগমা, তারপরে হচ্ছে আপনার কাইজান। হুম। আচ্ছা, বুঝছি যে এটা একটা টার্ম। হ্যাঁ, এটা এটা একটা এটা এটা একটা সিক্স সিগমাতে হচ্ছে ওরা ওয়েস্টের উপরে ফোকাস করে, মানে জি। নন ভ্যালু অ্যাডেড যত কাজ আছে ওরা এটা বাদ। তো এই যে ভ্যালু স্ট্রিম ম্যাপিং এ ওইটাই করা হয়। আপনার যদি কোনো জিনিসে ভ্যালু অ্যাড না করে তাহলে আপনি ওইটা হাতে নিবেন না। সেটা মার্কেটিং হোক, সেটা অ্যাকাউন্টিং হোক, সেটা কি বলে গল্প হোক, যেটাই হোক। এই যে মনে করেন যে আমি আপনার সাথে বক বক করতেছি, আপনারা বক বক করে শুনতেছেন। আপনার যদি কিছু ভ্যালু এড হয় তাহলে আপনি এখানে থাকবেন, না থাকবেন না। আমারও একই কাজ। আমি যদি কিছু আমার ভ্যালু এডিশন হয় তাহলে আমি থাকবো, নাহলে থাকবো না। আমার কাছে চোয়াচুই কথা আর কি, চোয়াচুই মানে হচ্ছে যে ডিরেক্ট কথা আর কি। আমি আবার বাংলা খাঁটি বাংলায় কথা বলি মাঝে মাঝে। তো এই এইটাই হচ্ছে মার্কেটিং এর ভাষা। মার্কেটিং এ বলছে যে আপনার ভ্যালু মিক্স করতে হবে, ভ্যালু থাকতে হবে, ভ্যালু এডিশন করতে হবে, ভ্যালু ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, এবং ভ্যালুকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি কি দিচ্ছি, আরেকজন কিভাবে দেয়। হ্যাঁ, আপনি আপনার মার্কেটটা ক্রিয়েট করতে হবে। ইভেন আমরা ওই যে ওখানে দেখছি ওই যে পার্সোনাল সেলিং, বা ওখানে কিন্তু আহ, ব্যক্তি নিজেও কিন্তু একটা প্রোডাক্ট। হ্যাঁ, ওই যে সাকিব আল হাসানের উদাহরণ দিচ্ছে স্যাররা অনেক সময়। তারপর ডক্টর ইউনূসের উদাহরণ। হ্যাঁ, এরা নিজেরাই এক একটা কিন্তু ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ড এবং প্রোডাক্ট নিজেরাই। এগুলো আমাদেরকে রাখতে হবে। বিভিন্ন আরো ভেরিয়েবল টেরিবল আছে, এগুলো দেখে মোটামুটি। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির ক্ষেত্রে পয়েন্টস অফ প্যারিটি আর একটা হচ্ছে পয়েন্টস অফ ডিফারেন্স আছে। কমন জিনিস সবার মধ্যে থাকে। হ্যাঁ, অনেক সময় ওই কমনের দিকে যদি আমি ফোকাস করতে থাকি তাহলে আমি ধরে রাখতে পারবো না। কিন্তু আমাকে আহ, বাইরের জায়গা, আরো অনেক বড় জায়গা আছে যেখানে আমাকে ইউনিকনেস এবং আমাকে আলাদা কোয়ালিটি সার্ভিস যেটাই হোক। আচ্ছা, আমাদের আইটি সেক্টরে, যেহেতু আমরা সবাই আইটিতে আছি, আমরা ইমপ্লিমেন্টেশনটা বা ডেলিভারিটা এটা দিই ভালো মতো মোটামুটি। কিন্তু পোস্ট লাইফ সাপোর্ট যেটা, বা পরবর্তী যে যেটা বলে আর কি সার্ভিস, সার্ভিস এগ্রিমেন্টটা, এইটাতে আমরা খুবই দুর্বল। আমাদের সব ইন্ডাস্ট্রির লোকজনের এটাতে খুব বাজে অবস্থা। আমাদের ওই জায়গাটাতে ফোকাস করা উচিত। এসএলএ থাকে, এসএলএ তো বুঝেন নাকি? এসএলএ জি। বুঝেন না? সার্ভিস লেভেল। সার্ভিস। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সার্ভিস লেভেল এগ্রিমেন্টে কি থাকে, যে আমাদের ভাগ করা থাকে তিনটা জিনিস, যেমন ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল, তারপর হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে মাইনর। হ্যাঁ, তা ক্রিটিক্যাল ইস্যু কয় ঘন্টার মধ্যে সে সলভ করতে হবে? 2 আওয়ার্স এর মধ্যে। তারপরে মেজর যদি হয় 4 আওয়ার্স এর মধ্যে। আর এটা মনে করেন যে 8 আওয়ার্স। হ্যাঁ, তাই এখন 2 আওয়ার্স বলছে, এটা দেখা যাচ্ছে যে 2 ডেজ, না 20 ডেজও হয়ে যায় মাঝে মাঝে। অবশ্য 20 ডেজ হইলে সমস্যা। ক্রিটিক্যাল কোনগুলা? ক্রিটিক্যাল হচ্ছে যে সিস্টেম পুরো শাটডাউন হয়ে গেল, সেটা হচ্ছে ক্রিটিক্যাল। তো এটা 2 দিন গেলে তো তোমার আপনার জীবন শেষ। কোনো ব্যাংক, ব্যাংক তো কি চালায়? ব্যাংক সিবিএস চালায়, কোর ব্যাংকিং সলিউশন বা কোর ব্যাংকিং সফটওয়্যার যেভাবে বলি না কেন। এখন এই ব্যাংকিং সফটওয়্যার যদি 2 দিন বন্ধ থাকে, আপনারা রাখবে? না। মাথা ফাটা ফেলবে। হ্যাঁ, এখানে 1 ঘন্টায় তো স্টপ রাখা যায় না।
এই যে ডাউন টাইম দেয় তা হলো রাতে রাতে আবার আবার নোটিশ দেয়, দেখবেন মেসেজ আসে বিভিন্ন সময় হ্যাঁ, যে রাতের 11টা 59 থেকে সকাল হ্যাঁ, 6টা 30 পর্যন্ত মেনটেনেন্স। মেনটেন্যান্সের জন্য আমার এটা থাকবে, এই একটা নোটিশ দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে এই যে মেজর জন্য ইস্যু থাকে তাহলে এটা এইভাবে থাকবে। তো এইগুলো এই এই এইটা কেন আসছিল বা কোন জায়গা থেকে আসছিল বলেন তো, আমরা কি জন্য বলছিলাম এই জায়গাটা? ওই যে আপনার ইউনিকনেস থাকতে হবে, ইউনিকনেস, হ্যাঁ আফটার ইউনিকনেস। সেল সার্ভিস হ্যাঁ দাম থাকতে সার্ভিসে হবে। এই যে যে আমি কত প্রম সার্ভিস করি, দেখবেন অনেকের মুখে মুখে কিন্তু থাকতাল বিভিন্ন ব্যাংকের জায়গায় যা বলবেন। থাকরাল এমনও করে মাঝে মাঝে আমি দেখছি, ক্লায়েন্টকে আপনার ওদের এখনো প্রকিউরমেন্ট হয় নাই, অর্ডার হয় নাই, পারচেজ অর্ডার হয় নাই, কিন্তু ওদের হার্ডওয়্যার আপনার সার্ভার কি করে ওখানে দিয়ে আসে, অনেক ফর্মালিটিস এখনো হয় না কিন্তু এটা দিয়ে আসে। তারপরে এক জায়গায় 10 টাকা লস হলেও ও 10 টাকা অন্য বিজনেস করে করে দেয়, ওদের বিজনেস স্ট্র্যাটেজিটাই ভিন্ন। এবং আফটার সেল সার্ভিস মানে প্রম্পট সার্ভিসটা দেয়, এই সার্ভিসটা আবার ওরাকলও খুব ভালো দেয়। আমাদের দেশে ওরাকলের যারা ক্লায়েন্ট আছে, ইউজার আছে, দেখেন ওরাকলের সার্ভিসটাও খুব ভালো। তো এইখানে আমাকে এই জায়গাটাতে হচ্ছে কাজ করতে হবে, আমাকে ডিফারেন্সিয়েট তৈরি করতে হবে। আমি যদি যত ডিফারেন্সিয়েট করতে পারবো মার্কেটে তত আমি ভালো থাকবো। এইখানে হচ্ছে স্ট্র্যাটেজি বা প্রথমে হচ্ছে আমি ডিফাইন করব, ডিফাইন করার পরে আমি মার্কেটটা বোঝার চেষ্টা করব, তারপরে বিভিন্ন জায়গা থেকে সোর্সিং। আচ্ছা এইখানে আরেকটা জিনিস, যে কোনো ছোট ব্যবসা করেন আর বড় ব্যবসা করেন, সোর্সিং কিন্তু অনেক বড় একটা জায়গা। আপনি যদি ভালো জায়গা থেকে কম দামে এবং কোয়ালিটিফুল জিনিস যদি সোর্সিং না করতে পারেন তাহলে আপনি ভালো মার্কেট পাবেন না। কারণ ওখানে যদি ওই যে কালকে যেটা বলতেছিলাম উদাহরণের মধ্যে, যে একটা লোক দুজনই টাইলসের ব্যবসা করে, হ্যাঁ, তাহলে একজন কি করে তুলার মধ্যে টাইলস আনে, আরেকজন হচ্ছে পুরো প্রপার ওয়েতে টাইলস আনে। তার কস্টিং গিয়ে পরে হচ্ছে যে বা আচ্ছা এটা তো অন্য উদাহরণ হয়ে গেছে। আমরা সোর্সিং মনে করেন একজন সোর্সিং করে যে লো প্রাইস যে জায়গা আছে, লো মার্কেট থেকে সে লো প্রাইস মার্কেট থেকে সোর্সিং করে, আরেকজন হচ্ছে হাই প্রাইস মার্কেট থেকে সোর্সিং করে। তাহলে এখন তার দুজনের মধ্যে প্রাইসিং এ আর বি এর ভিতরে প্রাইসিং যখন হবে তখন কিন্তু আকাশ পাতাল পার্থক্য হবে। এ অটোমেটিকই মার্কেট হারাই ফেলবে। তো এই জায়গায় আমার সোর্সিং এর স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমি কোথা থেকে নিব। ইভেন সোর্সিং এর ক্ষেত্রে আবার দেখতে হবে, এই যে এটা এক্স থেকে যে নিতেছি বা ওয়াই থেকে যে নিতেছি, আমার যদি মার্কেট ডিমান্ড তৈরি হয়, ডিমান্ড তৈরি হলো ভালোই, হ্যাঁ, কিন্তু এই ব্যাটার ওই যে 500 ইউনিটের পরে আর সাপ্লাই দেওয়ার সুযোগ নেই, তাহলে এর কাছ থেকে সোর্সিং করবেন না। তো এইটাও আপনাকে দেখতে হবে, মানে আপনার ওই যে লাইনটা যাতে ঠিক আছে, হ্যাঁ, আপনার এই ইনভেন্টরিটা ম্যানেজমেন্টটা যেন ঠিক মতো থাকে, যে কোনো সময় যাতে পাওয়া যায়, এগুলো কিন্তু দেখতে হবে বা বুঝতে হবে। তারপরে অ্যাকশন প্ল্যান তৈরি করা, দেন হচ্ছে যে এক্সিকিউট করা, এইভাবে আমরা এটা একটা স্টেপ দেখা ছিল। তারপরে বিল্ডিং ব্র্যান্ড, ব্র্যান্ড এবং প্রোডাক্টের অলরেডি আমরা বলছি, প্রোডাক্ট হচ্ছে মূলত হচ্ছে যে কনজিউমারের প্রবলেম, আমরা যেটা খাই ফেলি সেটা হলো, আমরা ওই যে কালকে বলছিলাম কাস্টমার এবং কনজিউমারের মধ্যে পার্থক্য, ইন্ড ইউজার হচ্ছে একদম খেয়ে ফেলবে, সেটা হচ্ছে কনজিউমার, কাস্টমার হচ্ছে যে আবার রাখতে পারে, রিউজ করতে। ইউজ করতে পারে। হ্যাঁ, লিগ্যালি প্রোটেক্টেড ডিজাইন, এগুলো হচ্ছে যে প্রোডাক্ট। আর ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স, ইমোশনাল কানেকশন। হ্যাঁ, যেমন অনেকে আছে আরো পাঞ্জাবি ছাড়া পরে না, হ্যাঁ, তাই এটা তার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে। ঘড়ির ভিতরে অনেকের ফ্যাসিনেশন আছে, ফসিল ছাড়া ফসিলের দিকে ভালো আছে। বা সিকো 5 অনেক আগে যেমন ছিল, আমাদের বাপ দাদারা ওনারা সবসময় সিকো 5 করতো, আবার হচ্ছে যে ওই যে গোল্ডেন সিটিজেন। কালার, গোল্ডেন কালারের বেল্ট, হ্যাঁ, বিয়ের সময় দিত, তারপরেও মুরব্বীরাও কিন্তু পড়তো, দেখছেন কিনা। তো ওই ওনাদের ওই একটা ফেসিনেশন ছিল। আমাদের জেনারেশনে আমরা অন্যভাবে আসছে, বেল্ট আসছে, এই আসছে, সেই আসছে, বিভিন্ন ধরনের আসছে। তো এক একজনের এক একটা দিকে থাকে, ওই যে এখানে হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা আসে, এবং রেপুটেশন প্রোটেকশন করে। হ্যাঁ, এই একটা হচ্ছে ব্র্যান্ড আর প্রোডাক্টের মধ্যে এই হলো মূল পার্থক্য। আর যদি ব্র্যান্ড হচ্ছে আমরা বলছি ইনোভেশন, নিউ প্রোডাক্টের ডেভেলপমেন্টে থাকতে পারে, কাস্টমার সেগমেন্টের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, কালচারাল ডিফারেন্সের ক্ষেত্রে হতে পারে, এগুলো হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট করবে। ব্র্যান্ডের ক্ষেত্রে, ব্র্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা বলছে কতগুলো জিনিস, আমি জানি না আসলে এখানে
কোন স্যার কি বলছে কিভাবে প্রশ্ন হবে এটা এরকম কোনো কি আইডিয়া দিছিল? না হ্যাঁ, ভাই, এক্সাম কতক্ষণ করে হবে পার সাবজেক্টে? কত কত মিনিট করে এক্সাম? 2 ঘন্টা বললো না, তাহলে আধা ঘন্টা করে পড়বে। আচ্ছা, তাহলে আপনার তো মনে হয় না খুব বেশি টপিক কভার করা হবে। একটা কোশ্চেন 15 মিনিট লিখতে হবে, 15 মিনিট। প্রত্যেকটারই একটা একটা করে দিবে, একটা বা দুইটা দুটো। করে দিতে পারে। কোয়েশ্চেন আসবে ভাই, এরকম দুইটা আ- কোয়েশ্চেন থাকবে, একটা কভার করে আপু ফেলতে হবে। আপনাদেরকে কি ওই মার্কেটিং এ কিছু বলছিল, কোনো সাজেশন টাজেশন আমি পাইছেন? আমাদেরও কিছু বলে নাই, তবে খালি এতটুকু জানি দুইটা কোয়েশ্চেন আসবে। আমরা যখন অ্যাডমিশন দিয়েছিলাম না, একটা বক্স করে দিয়ে দিল যে এক পেজের মধ্যে সেই রকম বক্স করা থাকবে, দুইটা পেজে ওই বক্সের মধ্যে যতটুকু লেখা যায় ততটুকু লিখতে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হয়েছে। খাস কাটা কুমির, কুমিরের গল্প জানেন না? হুম। আর আমার বয়স হয় কুমিরের গল্পটা শুনে রাখি, কুমিরের ওইটাই গল্পটা লিখে। বলি শুনেন। কুমিরের গল্প হলো, এক ছেলে আমার মতো আর কি, সব সময় যা আছে সবসময় কুমির লেখে, মানে যে কোনো রচনা দিলে লেখে কুমিরের খাস কাটা খাস কাটা খাস কাটা, এটা সেটা লেজ বেশি আছে। তো টিচার খুব চালাক। টিচার করলো কি, তারে রচনা লিখতে দিছে যে বেটা তুই কুমির কিভাবে লিখবি, দাঁড়া। পলাশির যুদ্ধ দিছে, বুঝছেন? আচ্ছা। তুই পলাশির যুদ্ধ লেখ। তো লেখছে পলাশির যুদ্ধ 1757, এই সেই আবি জাবি বুম চুং হ্যান ত্যান। তো বললো নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে সেনাপতি বানাইছে, এরপরে সে খাল কেটে কুমির আনছে। এই শুরু হয়ে গেছে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। এই হলো কুমিরের গল্প। তখনই আসবে, ঘুরে ফিরে কুমির আসবে, যাই দিবেন কুমির, যাই দিবেন কুমির, এটাই হলো কুমিরের গল্প। বুঝছেন? তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় এইগুলো হচ্ছে যে আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে এই লিডারশিপ, সিলেক্টেড ল আছে, লিডারশিপ, ক্যাটাগরি, ল্যাডার, মিড, খাস পারসেপশন, কাটা খাস কাটা আর কি। খাস কাটাই, এগুলো আসলে এখন আসলে জানি না আমি কিভাবে কি দেয় এগুলো, আমি আসলে কনফিউজড। ডাইমেনশন অফ ব্র্যান্ড বিল্ডিং, আচ্ছা এইগুলো একটু দেখে যাই। বিভিন্ন ধরনের হট আর ভেরিয়াস টাইপস অফ ব্র্যান্ড, যেমন প্রোডাক্ট আছে, প্রোডাক্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, আবার প্রোডাক্ট রেঞ্জ। এই যে প্রোডাক্ট বলছে দ্য মোস্ট কমন ব্র্যান্ড ইজ দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেনজিবল প্রোডাক্ট সাচ এস কার অর এ ড্রিঙ্ক। হ্যাঁ, তারপরে বলতেছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে ভেরি স্পেসিফিক। আর প্রোডাক্ট রেঞ্জের মধ্যে মানে বিভিন্ন ক্লাস থাকে, ওই যে যেটা বললাম, যেমন সিকোর মধ্যে আমাদের যেমন আছে অটোমেটিক ওয়াচ আছে, ক্রোনোগ্রাফ আছে, তারপরে এখন ফসিলের স্মার্ট ওয়াচও বেরোছে। আবার কতগুলো বিভিন্ন রেঞ্জ আছে বিভিন্ন। তো আমরা যেটা পছন্দ করি, যে বা যে ক্লাসের বা অল ভ্যারাইটি যেটা আছে, ওগুলো ওই টাইপের হতে পারে প্রোডাক্ট রেঞ্জের মধ্যে। পার্সন একটা ব্র্যান্ড হতে পারে, যে কোনো পার্সন ইন্ডিভিজুয়াল বা কোম্পানি অথবা গ্রুপ, বা একটা যেটা কি বলে অ্যাসোসিয়েশন, সেটাও কিন্তু হতে পারে, ব্র্যান্ড হতে পারে। হ্যাঁ, ইভেন্টও ব্র্যান্ড কিভাবে হয়, ইভেন্টস হ্যাভ টু ব্র্যান্ডস টু, যেমন রক কনসার্ট, অলিম্পিক্স। হ্যাঁ, এগুলো কিন্তু ব্র্যান্ড একটা। তারপরে আপনার মনে করেন যে এই যে আহ, যেমন আমরা করব 5 তারিখে আছে আইসিএসবি একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড বলে আর কি। তো এখানে ওই এটা প্রোগ্রাম, তারপর আইসিএবি মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ওরাও কিন্তু এরকম প্রোগ্রাম করে, অ্যাওয়ার্ডের প্রোগ্রাম করে। দেন ফিনটেকের প্রোগ্রাম করে। ব্র্যান্ড ফ্রম আছে, ব্র্যান্ড ফ্রম এর প্রোগ্রামে আপনারা গেছেন কিনা কখনো? ব্র্যান্ড ফ্রম এর প্রোগ্রাম কিন্তু অনেক সুন্দর হয়। তো ব্র্যান্ড ফ্রম এরও ইভেন্ট হয়। কিছুদিন আগে ওই যে স্টার্ট আপ বাংলাদেশ থেকে কয়েকটা প্রোগ্রাম করছিল। তো এইসব ইভেন্ট গুলো কিন্তু এক একটা ব্র্যান্ড হিসেবে কাজ করে, কারণ এই ইভেন্টের অ্যাওয়ার্ড অনেক কিছু মাইনে রাখে বলতে এটা আপনাকে একটা ইমেজ তৈরি করে। যে আপনি এই যে আমরা যেটা দিই, আমরা আমাদেরটা হচ্ছে গুড গভর্নেন্স এর জন্য দেওয়া হয়, অর্থাৎ সে সকল ক্রাইটেরিয়া, রুলস রেগুলেশন ফলো করে তার ব্যবসাটা তৈরি করতেছে। তাহলে এটা তার হয়তো তার মানে কিছু খরচ হবে, বা হইতেছে সিস্টেমেটিক করতেছে, কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু দিয়ে কিন্তু আরো মানে আপনি কমপ্লায়েন্স যখন হবেন। দেখেন অনেকেই, আমি যখন প্রাইম ব্যাংকে ছিলাম, এটা বলতে হয় না হলে হয় না, তখন ওরা করলো কি সেন্ট্রালাইজেশনে গেল। আচ্ছা, সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে পার্থক্য তো বুঝেন ব্যাংকিং এর ক্ষেত্রে, এই পার্থক্যটা বুঝেন নাকি আপনারা? অনেকে তো ব্যাংকের সাথে আছেন।
সেন্ট্রালাইজেশন ব্যাংকিং এর ক্ষেত্রে হয় কি, সবকিছু ডিসিশন আসে করে কি ব্রাঞ্চ থেকে পাঠায় দেয় ব্যাক অফিসে, মানে প্রোডাকশন হাউসে পাঠায় দেয় ধরতে গেলে। ওখানে ভালো করে প্রসেস করে, ওখানে ভালো লোকজনদের নিয়োগ দেয়। সিএডি বলেন, এই যে ক্রেডিট অ্যাডমিন, ট্রেড ফাইন্যান্সে, তারপর ট্রেজারি ডিভিশন, দেন হচ্ছে আপনার সিআরএম, যেগুলো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, এগুলোতে সব ভালো ভালো লোকজনদেরকে পাঠিয়ে দেয়। তখন ওরা কি করে অ্যাসেস করে, অ্যাসেস করে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স ইস্যুতে প্রচুর ডকুমেন্ট চায় এবং ডকুমেন্টেশনের দিকে খুব স্ট্রং থাকে। তো প্রথম প্রথম প্রাইম ব্যাংক কিন্তু অনেক কাস্টমার হারাইছে, যে এত ডকুমেন্টেশন দিয়ে তো আমি আপনার থেকে লোন নিব, লোন নিতে যায় এত ডকুমেন্টেশন কে দিবে। তো কিন্তু এই ডকুমেন্টেশন করতে গিয়ে কিন্তু সে কিন্তু আজকে খুবই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, যদি 1 থেকে 5-এর মধ্যে বলি, সে তার নাম আছে। এখন অন্যান্য ব্যাংক এই যে যারা ফলো করে নেয় প্রপার, এই যে গভর্নেন্স এর কথা কেন আসতেছে, প্রপার জিনিস ফলো করে নেয়, ডকুমেন্টেশন করে নাই, সেজন্য ডিফল্ট হয়ে গেছে। আজকে আমি ওই যে বললাম না, যে মানুষের মধ্যে এই কালচারটা অলরেডি গ্রো করে ফেলছে, যে ব্যাংকের টাকা নিলে আর ফেরত দিতে হয় না। সো এই যে ইভেন্ট, হ্যাঁ, অ্যাওয়ার্ডের প্রোগ্রাম যেটা বলছি, এগুলোও কিন্তু এক একটা ব্র্যান্ড। তারপরে জিওগ্রাফিক্যাল একটা ব্র্যান্ড, যেমন বালি, হ্যাঁ, ইন্দোনেশিয়ার বালি শহর, হ্যাঁ, এটা একটা জায়গা, এটাও কিন্তু একটা ব্র্যান্ডের জায়গা। হ্যাঁ, তারপরে লাস ভেগাস, হ্যাঁ, তারপরে আপনার এই যে মক্কা মদিনা যদি বলি, সেটাও তো একটা জায়গা। এগুলোরও একটা সিটি বিল্ডিং স্ট্রিট, এগুলোও কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে কাজ করতে পারে। এখন ম্যানেজমেন্ট কি, ব্র্যান্ড ম্যানেজমেন্ট কিভাবে করব, আমি আগে আসলে কি প্রমিস করব, আগে আমি যেটা প্রমিসটা তৈরি করব সেটাই আমি দিব। আমি বলছি, আজকে বললাম যে কথার কথা, যে ভাই আজকে আপনাদেরকে নিয়ে বসবো 9টায়। তারপরে আমি লিঙ্ক দিলাম, 9টা 5-এ এসে বললাম যে ভাই আমার শরীরটা ভালো নাই, কিন্তু খারাপ লাগতেছে, একটু যাই যা। হ্যাঁ, এইটা কিন্তু আমার ব্র্যান্ডের পরিচয় দিবে না। আমার যদি শরীর অসুস্থ থাকেও, তাও আমাকে আপনাকে সার্ভিস দেওয়া উচিত। জিনিসটাই হচ্ছে এইটাই হচ্ছে যে যা প্রমিস করছি সেটাই আমি রাখতেছি, বলতেছি যেটা, করতেছিও সেটা। বলতেছি যে ওই যে দিয়া সোনার একটা অ্যাডভাইস দিছিল, আপনারা খেয়াল করছিলেন কিনা, পানিতে ভিজে গেলেও জলে। হ্যাঁ, তা আসলে যদি ওরকম জলে তাহলে ঠিক আছে, আর যদি না জলে তাহলে আসলে ভুয়া হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে এইটা, মানে আমি যা দেখাচ্ছি তাই আসলে হইতেছে। এই যে ক্রিয়েটিং প্রমিস, এগুলা গদ বাঁধা লেখা টাকা, এগুলো খাস কাটা খাস কাটা। চালাই যাও। এটারে ওই মেকিং প্রমিস, দেন হচ্ছে কি প্রমিস, যা করছি তাই আছে। হ্যাঁ, ওই যে আহ, এটা আমরা তো সবাই, আহ, না, এটা বলা ঠিক হবে না এখানে, পরে বলবো। আরে আহ, বলে থাকি, বলে থাকি। না না না, 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 না। তো এটা বলা যাবে না। রেকর্ড অফ করে বলেন ভাই। আচ্ছা, ভাইয়া বলেই ফেলেন। রেকর্ড অফ করে বলি। তো দাঁড়ান, বুঝলেন? তো আমাদের প্রমিস ওরকমই করা উচিত, যেটা আমি রাখতে পারবো সেইভাবে আমার করা উচিত আর কি। তো পজিশনিং, ব্র্যান্ড থিম, গ্রেট থিম হবে এইটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, স্টেক হোল্ডারদেরও একটা ডাইমেনশন আছে, স্টেক হোল্ডারের একটা ডাইমেনশনের আছে, এরকম ম্যাট্রিক্স আছে। এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়ার, এখানে হচ্ছে পাওয়ার। তো এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে মাইনাস প্লাস। তো এখানের ভিতরে আবার যে বেশি দুই জায়গায় প্লাস, তাকে আমাকে সব সময়, হ্যাঁ, সতর্ক রাখতে হবে, কারণ একে খুবই স্যাটিসফাইড রাখতে হবে, কারণ এর ইনফ্লুয়েন্সও বেশি, এর পাওয়ারও বেশি। আর এই গ্রুপে যারা, এই ইনফ্লুয়েন্সও কম, পাওয়ারও কম, এরা জাস্ট খালি কি, মানে নজরে রাখলেই হবে মোটামুটি। কারণ এরা যে কোনো সময় এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। তো এরকম একটা থিম আছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস এর ক্ষেত্রে, সেটা মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ হয়। ওইটা আপনারা একটু দেখে নিয়েন বা বুঝে নিয়েন। আচ্ছা, ব্র্যান্ড থিম, পজিশনিং, প্লাস হচ্ছে মিশন। দেন আসতেছে আমাদের 4 এরিয়া টেকনোলজি ক্যাটাগরি ক্রিয়েশন। এইটা তেমন লাগবে না মনে হয়। টেকনোলজি ক্যাটাগরি ক্রিয়েশন, ডোমেইন কালচার, সিকিউরিং ব্যাংক, ডিজিটাল সিকিউরিটি, এআই নিয়ে অনেকেই অনেক কথা বলে। মডার্ন মার্কেটিং এর ডিমান্ড, মডার্ন মার্কেটিং এর ক্ষেত্রে আচ্ছা, এইটা যেটা জিনিস, রাইট কন্টেন্ট, রাইট পারসন, রাইট টাইম, রাইট চ্যানেল,
আচ্ছা, এই চ্যানেলের ক্ষেত্রে আহ, এখন চ্যানেল বলতে আমরা বুঝি কোনটা বলেন তো? এই চ্যানেল বলতে কি বোঝায়? এই চ্যানেল বলতে ডিস্ট্রিবিউশন। বোঝায় ডিস্ট্রিবিউশন চ্যানেল। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমাকে ওপার হইতে হবে। ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কখনোই উল্টাপাল্টা হবে না। ইভেন আপনারা দেখবেন, আমরা তো আইটি প্রজেক্ট নিয়ে কাজ করি, আমাদের যে ওয়েবসাইট গুলো আছে এই কন্টেন্ট কিন্তু কন্টেন্ট রাইটারও আলাদা আছে। হ্যাঁ, আমি অনেকগুলো জায়গায় কাজও করছি, 3-4 জায়গায়। তো এই কন্টেন্টের কিন্তু একটা থিম আছে। আপনি শুধু গদ বাঁধা কথাবার্তা আরেকজনের থেকে কপি করে পেস্ট করে দিলেন তাইলেই কিন্তু কন্টেন্ট হয়ে গেল না। এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যে প্রমিস করতেছি বা যা লিখতেছি সুন্দর করে এটার সাথে রিফ্লেক্ট করতে হবে। আপনি উম, মনে করেন ইনস্টিটিউট করতেছেন, এই যে স্যাররা বলতেছিল যে এডুকেশনাল ইনস্টিটিউট, কিন্তু থিম দিলেন অন্য আরেকটা। এই যে ব্যাংক গুলার কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু থিম আছে। যেমন ব্যাংকের আস্থা অবিচল, তারপরে প্রাইম ব্যাংকের ব্যাংক উইথ ডিফারেন্স, জনতা ব্যাংকের ক্ষেত্রে লেখা আছে দেখে যে আপনার অনেকের আছে আপনার বিশ্বস্ত পার্টনার। তারপরে হচ্ছে উম, এইভাবে করে বিভিন্ন থিম আছে। স্কাই ইজ দ্য লিমিট, এইভাবে করে কিন্তু এক একটা থিম দেয়। এতে এই কন্টেন্টের কিন্তু মানে আছে। এই ওদের যে মিশন ভিশন থাকে সেই মিশন ভিশনের সাথে এই কন্টেন্ট গুলো চলে আসে। আর রাইট টাইমের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে মডার্ন মার্কেটিং এর যেটা, ওই যে একটু আগে বললাম যে পুজো আসতেছে সামনে। পুজোতে আপনি যেই জিনিসগুলো চলার কথা সেগুলো না এনে আপনি অন্য জিনিস আনলেন। বা পয়লা বৈশাখে সাদা লাল পাঞ্জাবি, সাদা লাল শাড়ি, অথবা এই কালার গুলোর প্রচলন বেশি হয়। তো আপনি ওই সময় অন্য কিছু করলেন, হ্যাঁ, তাহলে আসলে আহ হলো না কিছু। তাহলে এটা আসলে আহ, আপনার কাজের কাজ কিছুই হলো না। তারপরে আনার কথা আপনার মনে করেন যে বৈশাখের 14 তারিখের আগে, পয়লা বৈশাখ হচ্ছে 14 এপ্রিল, 14 এপ্রিলের আগে আনার কথা, কিন্তু আপনি মালটা আনছেন হচ্ছে 20 এপ্রিল, তাহলে আপনার ওইগুলো স্টক গুলো কোনো কাজে লাগবে না। তো এটাও আপনার মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে, টাইমের দিকে খেয়াল রাখতে হবে। আপনি ঈদকে সামনে রেখে সবকিছু করতেছেন, কিন্তু সব জিনিসপত্র আপনার ডিজাইন ডিজাইন পাস হয়ে সবকিছু করে সেই প্রোডাক্ট আসছে মনে করেন ঈদের পরে, লাগবে, লোক তো পাবেন না। আচ্ছা, এআই ড্রিভেন ওয়ার্ল্ড আসলে এখানে আমরা যতটুকু বলি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দুইটা জায়গায় এআই কাজ করবে না। একটা হচ্ছে ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজিক ডিসিশন, আর একটা হচ্ছে মার্কেটিং। আপনাদের কি মনে হয় আমি জানি না। হুম। মার্কেট তা- মার্কেটিং মার্কেটিং এ কি এআই কাজ করবে? না। আমার মার্কেটিং টুল কাজ করতে পারে, বাট পিওর মার্কেটিং এ পারবে না। টুল টুল তো টুলের হিসাব তো ওইটা অন্য হিসাব, সে তো এটা হেল্প করতেছে, বাট এই যে পার্সোনাল ইন্টারাকশন তো সে করতে পারবে না, পারবে? তার ভিতরে তো ওই ইমোশন নাই। তো ইমোশনাল যে কাজটা, তারপর ওই যে আমরা গতদিন পড়ছি ম্যানেজমেন্ট ডিসিশন কিন্তু ও সোজা বাংলা ডিসিশন নিবে, ও কিন্তু ডাটা ড্রিভেন ডিসিশন নিবে ও সোজা হিসাবে। কিন্তু আপনার দেখা যাচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন কিন্তু শুধুমাত্র ডেটা ড্রিভেন না, আপনার মানবিক ডিসিশনও নিতে হয়, সেই মানবিক ডিসিশন কিন্তু এআই পারবে না। তো এখানেও একটু ভাবার বিষয় আছে। হট নেক্সট এখন কি আছে, তারপরে কি হইতে পারে, হ্যাঁ, এগুলো আসবে সামনে, অনেক কিছুই হবে। আমরা চিন্তা করবো, হয়ে যাবে হয়তো আমাদের মাথার উপরে এমন কিছু বসাই দিবে যে আমাদের মাথা রিড করে ওটা বলতে পারবে। এটা ফাংশন একটা, আহ এটা ব্রেকিং ইকুয়েশন দেখাইছে আর কি। এই ফাংশনটা টেকনোলজি হয়ে উঠছে, অ্যাসাইনমেন্ট লাগবে না। আমরা উদ্ধার করলাম। তারপরে আসতেছে এখানে। ভাই, এটা আহ, কালকে পড়ি। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। কালকে জন্য আজকে তাহলে থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম আবারও। হ্যাঁ